সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। সব ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানো। সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। সাউন্ড ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। রেজুলেশন আর একটু হাই করতে হবে। এমনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো সবাই, না? ঠিক আছে, ওকে, চলবে, ঠিক আছে। আরে তোমরা কি সিনেমা দেখতেছো? আমি কি সিনেমা করতেছি নাকি যে হাই রেজুলেশন দিয়ে দেখবা? নরমাল রেজুলেশন দিয়ে দেখো, নরমাল মানুষ নরমাল ভাবে দেখো। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা কি পড়বো আমরা একটু দেখে নিই। আমরা গত লেকচারে আমরা কোষের সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। আজকে আমরা কোষের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে, ঠিক আছে, এই অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে কি কি পড়বো আমরা? রাইবোজোম, গলগি বডি, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অনেক কিছু কিন্তু আজকে, হ্যাঁ, সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, এগুলো সম্পর্কে পড়বো। এবং তোমাদের এইগুলো নাম তোমরা ক্লাস 9-10-এ জেনে এসছো, তাই না? তার মানে আমি আশা করতেই পারি যে এগুলো সম্পর্কে তোমার একটু হলেও ধারণা আছে, অন্তত নাম তো শুনছো যে রাইবোজোম নামে কিছু একটা আছে, গলগি বডি নামে কিছু একটা আছে, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে ক্লাসে তোমাদের মনোযোগটা ধরে রাখার জন্য আমরা প্রথমের দিকেই প্রথম থেকে কমেন্টটা অফ রাখবো, ঠিক আছে? তো ক্লাস শেষ হওয়ার পরে আমরা কমেন্ট অন করে দিব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের টপিকস রিলেটেড, তোমরা দেন কোশ্চেনগুলো করবে, কারণ ক্লাস চলাকালীন সময় কোশ্চেন করলে তখন ঝামেলা হয়। ওকে, দেখা যায় যে তোমরা তোমাদের মধ্যে অনেকে কথা বলো, হ্যাঁ, তো জিনিসগুলো অনেকের মনোযোগটা থাকে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে কমেন্ট অফ রাখি আমরা প্রথমের দিকে, কমেন্টটা আমরা অফ রাখি। তোমাদের যে কোনো কোশ্চেন যদি থাকে টপিকস রিলেটেড, অবশ্যই সেগুলো আমরা পরে আমরা কমেন্ট অন করে দিব, তখন তোমরা বলো আমাকে, ঠিক আছে? ওকে, ওকে। তাহলে প্রথমে আসো আমরা কোষ গহ্বর এগুলো জানবো। প্রথমে আসো রাইবোজোম জিনিসটা কি, রাইবোজোম, ঠিক আছে? তাহলে রাইবোজোম এই নামটা আমরা শুনছি, তাই না? রাইবোজোম, রাইবোজোম এটা হলো একটা দানাদার প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু, দানাদার, দানার মতো, ঠিক আছে, দানার মতো, এই জন্য এটার নাম হলো রাইবোজোম, ঠিক আছে? এবং প্রোটিন তৈরিকারী, সংশ্লেষ মানে হলো তৈরি করা। তোমরা সংশ্লেষ কথাটা অনেক জায়গায় দেখবে, হ্যাঁ, সংশ্লেষ মানে হলো তৈরি করা, তৈরি করা। তাহলে এটা হলো প্রোটিন তৈরিকারী একটা দানাদার অঙ্গাণুর নাম, যার কোনো ঝিল্লি থাকে না। তোমরা মনে রাখবে যে আমাদের যে কোষগুলো রয়েছে, কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, সেই অঙ্গাণুগুলো কিছু কিছু অঙ্গাণু কাপড় চোপড় পরে থাকে, কিছু কিছু অঙ্গাণু কাপড় চোপড় পরে না, বেয়াদব টাইপের। তো এরকম বেয়াদব টাইপের একটা অঙ্গাণু হচ্ছে এই রাইবোজোম। এ কাপড় চোপড় পরতে পছন্দ করে না, ঠিক আছে? তাহলে এ হলো ঝিল্লিবিহীন। পরীক্ষায় কোশ্চেন আসে এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে। নিচের কোনটি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তাহলে রাইবোজোম হলো একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। এবং এই রাইবোজোমটা, একটা জিনিস মনে করো তো, আমরা গত ক্লাসে যখন পড়েছিলাম যে আদি কোষ, প্রকৃত কোষের কথা, আমরা পড়েছিলাম যে আদি কোষে কোনো কোষীয় অঙ্গাণুই থাকে না। প্রকৃত কোষে সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। যেমন আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, আদি কোষে গলগি বডি থাকে না, আদি কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, প্রকৃত কোষে এগুলো সবকিছুই থাকে, আমরা বলেছিলাম। এবং আমরা একটা কথা বলেছিলাম যে এমন একটা অঙ্গাণু যেটা আদি কোষেও পাওয়া যায়, প্রকৃত কোষেও পাওয়া যায়, সেই অঙ্গাণুটার নাম কি? রাইবোজোম, যেটা আমরা বলেছিলাম। তাহলে তার মানে আমরা বুঝতে পারছি যে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদিকোষী প্রাণীগুলোতেও পাওয়া যায়, প্রকৃতকোষী প্রাণীগুলোতেও পাওয়া যায়, যেটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, গরু, ছাগল, গাছপালা যা আছে পৃথিবীতে সবকিছুতেই রাইবোজোম পাওয়া যায়।
যেহেতু রাইবোজোম সবকিছুতেই পাওয়া যায়, এই জন্য আমরা এটাকে বলছি সার্বজনীন বা সর্বজনীন অঙ্গাণু। এমসিকিউ, যে নিচের কোনটি সর্বজনীন অঙ্গাণু? তাহলে উত্তর কি হবে? রাইবোজোম। ওকে, আচ্ছা। এখন এই রাইবোজোম, এটা মাইক্রোসোম নামকরণ করা হলো অ্যালবার্ট ক্লড। মাইক্রোসোম, মাইক্রো মানে হলো ছোট, আর সোম মানে হলো অঙ্গ বা দেহ। তাহলে এটা মাইক্রোসোম নামকরণ করা হলো অ্যালবার্ট ক্লড, এবং পরবর্তীতে এটা আবিষ্কার করা হলো জর্জ প্যালাডে, আর নামকরণ করা হলো রিচার্ড রবার্টস। ওকে, এগুলো এমসিকিউ আকারে কোশ্চেন গুলো আসে। তোমরা একটা কোশ্চেন প্রায় করো যে বইয়ের মধ্যে এই আবিষ্কার কে কত সালে আবিষ্কার করেছে, কে কত সালের নামকরণ করেছে, এগুলো পড়তে হবে কিনা। এগুলো পড়ার কোনো দরকার নেই, এগুলো ভর্তি পরীক্ষাতেও আসে না, এগুলো এইচএসসির বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলোতেও এইভাবে এমসিকিউ সাল ভিত্তিক আসে না। কিছু কিছু সাল আসে যেগুলো খুবই কমন, সেগুলো আমরা বলে দেব ক্লাসে, বাট গণহারে কোনো সাল তোমরা পড়বে না, কারণ সাল মনে রাখা খুব ডিফিকাল্ট। দেখা যায় সাল মনে রাখতে গিয়ে আসল জিনিসই মনে থাকে না। ওকে, আচ্ছা। এবং আরএনপি পাওয়া যায়। আরএনপি জিনিসটা কি? রাইবো নিউক্লিক প্রোটিন। আরএনপি মানে হলো রাইবো নিউক্লিক নিউক্লিক প্রোটিন। এই যে আমরা যে রাইবোজোমের কথা বলছি, এই রাইবোজোমটা আরএনপি দিয়ে তৈরি, রাইবো নিউক্লিক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এখন কোশ্চেন আছে, রাইবো নিউক্লিক প্রোটিন জিনিসটা কি? দেখো এখানে দুইটা অংশ পাচ্ছি আমরা, একটা হলো প্রোটিন নাম, আর একটা হলো রাইবো নিউক্লিক। আচ্ছা, রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা এই নামটা শুনছি কিনা বলো তো? রাইবো নিউক্লিক অ্যাসিড, এই নামটা শুনছি কিনা? শুনেছি। একটা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হলো শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত নাম কি? সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন কি রাইবো নিউক্লিক অ্যাসিডের? আরএনএ, তাই না? আর তে রাইবো, এনতে নিউক্লিক, এতে অ্যাসিড। তার মানে আমরা রাইবো নিউক্লিক বলতে এখানে বোঝাচ্ছি আরএনএ। তাহলে আরএনএ এবং প্রোটিন। তাহলে রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোম হলো রাইবো নিউক্লিক প্রোটিন দিয়ে তৈরি, বা আরএনএ এবং প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই আরএনএ এবং প্রোটিন বা রাইবো নিউক্লিক অ্যাসিড আরো কিছু জিনিসে পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায় আমরা এটা মনে রাখছি, মানিক দিয়ে। তাহলে মাতে হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়, নিতে নিউক্লিয় প্লাজমের মধ্যে পাওয়া যায়, কতে হলো ক্লোরোপ্লাস্টের মধ্যেও পাওয়া যায় এই রাইবো নিউক্লিক প্রোটিন, এই অংশটা। তাহলে আমরা বলতে পারি যে এর রাসায়নিক গঠন কি? প্রোটিন এবং আরএনএ, এটা আমরা বলতে পারি। তাহলে রাইবোজোমের রাসায়নিক গঠনের মধ্যে প্রোটিন এবং আরএনএ রয়েছে। ওকে, তোমাদের বইয়ে একটা কথা আছে, সেটা হলো যে পলিরাইবোজোম নামে একটা কথা আছে। পলিরাইবোজোম, পলি মানে হলো অনেক, আমরা শুধু শব্দার্থগুলো ভাঙবো। হ্যাঁ, পলি, পলি মানে কি? অনেক। রাইবোজোম মানে রাইবোজোম, ঠিক আছে? তাহলে পলিরাইবোজোম মানে কি? অনেকগুলো রাইবোজোম। অনেকগুলো রাইবোজোম কিভাবে হয় তোমরা মনে রাখবে যে আমাদের শরীরে প্রোটিন কিভাবে তৈরি হয়, আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে জিনিসটা বলি। এই যে এখানে দেখো, এটা নিউক্লিয়াস না? আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরে কি ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আমরা জানি, তাই না? আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে? সেই ডিএনএ থেকে প্রথমে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। ওকে, এমআরএনএ, এমআরএনএ তৈরি হয়। মনে করো এই জিনিসটা হলো এমআরএনএ, এই যে এই অংশটা হলো এমআরএনএ। তাহলে এই এমআরএনএ কোথা থেকে তৈরি হচ্ছে? ডিএনএ থেকে তৈরি হচ্ছে। ওকে, এই এমআরএনএর কাছে দেন রাইবোজোম গুলো এসে যুক্ত হয়ে যায়। এই যে যুক্ত হচ্ছে রাইবোজোম, এটা একটা 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 রাইবোজোম। রাইবোজোম গুলো এভাবে যুক্ত হয়ে যায়। তাহলে দেখো তো, অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়ে গেছে না, মালার মতো? তাহলে অনেকগুলো রাইবোজোম যদি এভাবে যুক্ত হয়ে থাকে এমআরএনএ এর মধ্যে, তখন এটাকে বলা হয় পলিরাইবোজোম। এর পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন আসে, পলিরাইবোজোম কাকে বলে? আশা করি এখন তোমরা পারবে এটার আনসার। ঠিক আছে? ওকে, তোমাদের বইয়ে আরেকটা কথা আছে, দুইটা অংশ, একটা হলো সাইটোরাইবোজোম আর একটা হলো মাইটোরাইবোজোম। আচ্ছা, সাইটোরাইবোজোম নামগুলো ভাঙি। সাইটো মানে কি? সাইটো কথাটা আসছে সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম পাওয়া গেলে তাকে বলছি আমরা সাইটোরাইবোজোম।
মাইটোরাইবোজোম কাকে বলবো? যদি আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম পাই তাহলে তাকে আমরা বলছি মাইটোরাইবোজোম। ঠিক আছে, ওকে ওকে। এখন আসলে রাইবোজোমের প্রকারভেদ। আমরা বলেছিলাম যে রাইবোজোম দুই ধরনের রয়েছে। ঠিক আছে, দুই ধরনের রয়েছে, আদিকোষ এবং প্রকৃত কোষে ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে, তাই না? তাহলে আদিকোষের রাইবোজোম হলো 70S এবং প্রকৃত কোষের রাইবোজোম হলো 80S। এখন কোশ্চেন হলো 70S কি আর 80S কি? এস জিনিসটা কি? এস জিনিসটা কি? ওকে, তার আগে আমরা একটু দেখে নিই যে রাইবোজোমের 70S বা আদিকোষী প্রাণীতে রাইবোজোম থাকে 70S আর প্রকৃত কোষী প্রাণীতে রাইবোজোম থাকে 80S। ওকে, এবং এই 70S এটা আবার দুইটা সাব ইউনিট দিয়ে তৈরি। সাব ইউনিট কোথায়? আমরা যদি এখানে দেখি, দেখো এই যে এটা একটা ইউনিট বা এটা একটা খণ্ড, এটা আর একটা খণ্ড। এই বড় খণ্ডটার নাম হলো 50S, ছোট খণ্ডটার নাম হলো 30S। এই অংশটুকুর নাম হলো 30S, বড় খণ্ডটার নাম হলো 50S। এই দুইটাকে একসাথে বলছি আমরা 70S। এটা হলো আদিকোষী প্রাণীর ক্ষেত্রে বা আদিকোষের ক্ষেত্রে। আর প্রকৃত কোষী প্রাণীর ক্ষেত্রে আমরা বড়টাকে বলছি আর হলো 60S, আর ছোট যেটা সেটাকে আমরা বলছি 40S। এই দুইটাকে একসাথে যোগ করে আমরা করছি 80S। এখন কোশ্চেন হলো 50 আর 30 যোগ করলে কি 70 হয়? না। 60 আর 40 যোগ করলে কি 80 হয়? না। তাহলে কি আমি ভুল করলাম যোগ করে? ঘটনাটা কি? আর এজ জিনিসটাই বা কি সেটা আমরা একটু দেখি। মনে করো আমি একটা টেস্ট টিউব নিলাম। টেস্ট টিউবটা নিয়ে সেন্ট্রিফিউজ নামে একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে টেস্ট টিউবটা রাখলাম। সেন্ট্রিফিউজ মেশিনের কাজ হলো প্রচন্ড গতিতে ঘোরে। ওকে, সেন্ট্রিফিউজ মেশিনটা ঘোরে। তাহলে টেস্ট টিউব যদি আমি সেন্ট্রিফিউজ মেশিনে রাখি তাহলে টেস্ট টিউবটাও ঘুরবে, তাই তো? আচ্ছা, এই টেস্ট টিউবে মনে করি আমরা রাইবোজোম রাখলাম, রাইবোজোম নিলাম এই টেস্ট টিউবের মধ্যে। ওকে, নেওয়ার পরে এই টেস্ট টিউব রাইবোজোম সমৃদ্ধ টেস্ট টিউবটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনে নিলাম। নেওয়ার পরে মেশিনটা ঘোরানো হলো। ঘোরানোর কিছুক্ষণ পরে আমরা টেস্ট টিউবটা সেন্ট্রিফিউজ মেশিন থেকে বাইরে বের করে আনলাম। বের করে এনে আমরা দেখতে পেলাম যে যেগুলো বড় বড় রাইবোজোম, যে রাইবোজোমগুলোর ওজন বেশি, যেগুলোর আয়তন বেশি, যেগুলো বড়, সেই রাইবোজোমগুলো নিচের দিকে জমা হচ্ছে। আর যেগুলো একটু হালকা, ওজন কম, ছোট, সেগুলো রাইবোজোমগুলো উপরের দিকে জমা হচ্ছে। তার চেয়ে আরো যেগুলো ছোট ছোট রাইবোজোম সেগুলো আরো উপরে জমা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রাইবোজোম গুলো তলানি পড়তেছে না, তাহলে এই যে তলানি পড়ার যে হার, তলানি পড়ার হার, এই তলানি পড়ার হারকেই বলছি আমরা এস। এস মানে কি তাহলে? এস মানে হলো ভেদবার্গ একক। ভেদবার্গ একক। ভেদবার্গ বানানের প্রথমে থাকে হলো এস, এই এসটা উচ্চারণ হয় না। ঠিক আছে, তাহলে এই এসটাকে বলছি আমরা ভেদবার্গ একক। এই জিনিসটা বুঝছো কিনা একটু সবাই আমাকে কমেন্টে জানাও, ভেদবার্গ একক জিনিসটা। বুঝে গেছে? ওকে, ভেরি গুড। তাহলে তাহলে যেটা ওজন বেশি, যেমন 50 ওজন, ধরো 50 কেজি মনে করো, কেজি না, আমরা মনে করি 50 কেজি, এটা হলো 30 কেজি ওজন। তাহলে যেটা বেশি ভারী 50 কেজি ওজন সেটা তো নিচে পড়বে আগে, তাই না? যেটা বেশি ভারী, তার চেয়ে কম ভারী যেটা সেটা এখানে থাকবে, তাই তো? কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে তলানি পড়ার যে হারটা, এই হারটাকে আমরা বলছি ভেদবার্গ একক। ওকে, বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুযায়ী এটাকে বলছি আমরা ভেদবার্গ একক। তাহলে একই ক্ষেত্রে আমরা প্রকৃত কোষের ক্ষেত্রেও যদি বলি, তাহলে 60S মানে 60 কেজি ওজন যেগুলো, যে রাইবোজোম গুলোর ওজন 60 কেজি, সেগুলো সবচেয়ে নিচে পড়বে। আর যেগুলো 40 কেজি ওজন সেগুলো একটু উপরে পড়বে। বুঝতে পারছো? ওকে, এখন কথা, 50 আর 30 যোগ করলে তো 80 হয়, এখানে 70 হলো কেন?
60 এবং 40 যোগ করলে তো 100 হয়, 80 হলো কেন? মাঝখানের ওজন গেল কোথায়? এটা তো কোশ্চেন। তাহলে আমরা দেখি কোথায় গেল। ধরো এটা হলো 50s, 50s টা বড়, আর এটা হলো 30s, মনে করি অন্য কালার দিয়ে আমি আঁকাই, এটা হলো 30s, ঠিক আছে, এই যে 30s, এটা হলো 30s, আর এটা হলো 50s, 50, ওকে। আচ্ছা, এই দুইটা যখন আমি একসাথে করলাম, এই দুইটা যখন আমি একসাথে করলাম, ওকে, একসাথে করলে আমরা জানি যে পানির মধ্যে এক টুকরা লোহা তুমি যদি ছেড়ে দাও তাহলে লোহা কিন্তু ডুবে যায়, বাট বিশাল জাহাজ, লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে। কি কারণে? প্লবতা নামে একটা কথা আছে, তাই না? প্লবতা, নিচ থেকে একটা প্রেসার দেয়, একটা চাপ দেয়, প্লবতা নামে একটা ওয়ার্ড আছে। যখন দুইটা বস্তুকে একসাথে করা হয়, দুইটা রাইবোজোমকে যখন একসাথে করা হয়, তখন এই দুইটা রাইবোজোম একসাথে যখন থাকে তখন এদের নিচ থেকে একটা চাপ পায়। এই চাপের ফলে এদের মাঝখানে কিছু ওজন হারায়। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ওজনটা হারায়, তাহলে এখানে কতটুকু ওজন হারালো? 10 ওজন হারালো। এই 10 ওজন হারায় দেখেই এখানে 70s হয়ে যায়। এই কথাটা বুঝছো কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও, যে কেন 70s হলো। বুঝছো কথাটা? কারণ এক টুকরো লোহা পানির ভিতরে, পানিতে ডুবে যায়, আর লোহার তৈরি বিশাল জাহাজ পানিতে ভাসে কেন? এটার যে উত্তর, সেই উত্তর আর এই উত্তর একই। কারণ আমরা যখন এক টুকরো করে দিচ্ছি, 50s দিচ্ছি তখন ডুবে যাচ্ছে, 30s যখন দিচ্ছি তখন একটু ডুবে যাচ্ছে, কিন্তু আমরা যখন এই দুইটাকে একসাথে করলাম, একসাথে করলে এটার আয়তন বেড়ে গেল না? আয়তন বেড়ে গেল। তাহলে কোনো জিনিসের যদি আয়তন বেড়ে যায় তাহলে সেটা কি সহজে ডুববে? ডুববে না। কথা কি বুঝতে পারছো? তাহলে এই জন্যই এখানে 70s আর এখানে 80s। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। ওকে, ভেরি গুড। এখন রাইবোজোমের কাজ কি আমরা অলরেডি বলেছি। রাইবোজোম এটা হলো প্রোটিন সংশ্লেষকারী একটা অঙ্গাণু। তাহলে রাইবোজোমের মূল কাজ হলো এরা প্রোটিন তৈরি করে। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে? রাইবোজোম কিভাবে টেস্ট টিউবে নেয়, কিভাবে, এগুলো গবেষণা বিজ্ঞানীদের কাজ, এগুলো আমাদের কাজ না। সো আমরা এত ডিটেইলস ভিতরে যাব না। হ্যাঁ, কিভাবে টেস্ট টিউবে নিচ্ছে, কিভাবে সেন্ট্রিফিউজে ঘুরতেছে, ওগুলো আমাদের জানার দরকার কি? আমরা তো বিজ্ঞানী না। সো এইটুকু জানলে এনাফ। হ্যাঁ, জাস্ট তুমি মেইন জিনিসগুলো জেনে রাখো তোমার পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজনীয়। ওকে, আচ্ছা। তাহলে প্রোটিন ফ্যাক্টরি আমরা বলি রাইবোজোমকে, যেহেতু প্রোটিন তৈরি করে এবং গ্লুকোজের ফসফোরাইলেশন করে। গ্লুকোজের ফসফোরাইলেশন মানে কি? গ্লুকোজ থেকে শক্তি তৈরিতে সাহায্য করে। গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে, এই শক্তি তৈরিতে সাহায্য করে হলো এই রাইবোজোম। ওকে, এবং স্নেহ বিপাকে সাহায্য করে, স্নেহ পদার্থ পরিপাক করতে সাহায্য করে বলতে পারো এক ধরনের। ঠিক আছে, এটা কাজও হলো রাইবোজোমের কাজ। ওকে, আচ্ছা। 10 এবং 20 কেন? কারণ হলো বিজ্ঞানীরা মেপে দেখেছে যে 10 কেজি ওজন হারায়। এটা কিন্তু কেজি না, আমি বারবার বলছি। এই আমি যে একটু আগে বলেছি 50 কেজি, 40 কেজি, 10 কেজি ওজন হারাচ্ছে, এগুলো কিন্তু কেজি না। তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি 10 কেজি ওজন হারায়, বিজ্ঞানীরা এটা মেপে দেখেছে। ওকে, আচ্ছা। তাহলে দেখি এই কোশ্চেনটা পারবে? পরীক্ষায় আসে এই কোষ এইভাবে করে, কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? পারা যাবে? দেখো এটা পারো কিনা। হয়েছে, অ্যান্সার দাও। হুম,
শাহরিয়ার, লামিয়া, জ্যোতি, অভিজিৎ, অলোক, আবির, জান্নাতুল ফেরদৌস, বিপুল, রুকু এবং অরোয়া। ওকে, তাহলে রাইবোজোম যেটা আমরা একটু আগে বলেছি, এগুলো কিন্তু এমসিকিউ আসে, হ্যাঁ, খুবই সহজ। ওকে, এরপর আসো গলগি বডি সম্পর্কে। হ্যাঁ, গলগি বডি, এটাকে গলজি বডি নামেও ডাকে অনেকে, গলগি বডি বলে, সবই সত্য, ঠিক আছে, তুমি যেই নামে ডাকো না কেন। আচ্ছা, গলজি বডি এটা কিছু নাম আছে, এবং তার আগে আমরা জেনে নিই যে এই গলজি বডি কে আবিষ্কার করে। গলজি বডি যে আবিষ্কার করে তার নামই হলো গলজি, বিজ্ঞানী গলজি, উনি এই গলজি বডি বা গলগি বডি সর্বপ্রথম আবিষ্কার করে। এবং ইনি যখন আবিষ্কার করে, উনি প্রথম গলজি বডিটা আবিষ্কার করে হলো পেঁচা এবং বিড়ালে স্নায়ু কোষে বা নিউরনের মধ্যে। পেঁচা এবং বিড়ালের নিউরনে প্রথম সে এই গলজি বস্তুটা দেখতে পায়, সেখান থেকে এই গলজি বডিটা আবিষ্কার করে। এই গলজি বডির বিভিন্ন রকমের নাম রয়েছে, যেমন একটা হলো ডিকটায়োসোম। হ্যাঁ, ডিকটায়োসোম, এই নামগুলো পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি গলজি বডির অপর নাম বা নিচের কোনটি গলজি বডি নয়, এভাবে করে। ডিকটায়োসোম, ডিকটায়োসোম নামে গলজি বডিকে ডাকা হয়। ডিকটায়োসোম মানে কি? ডিকটায়োসোম মানে হলো যে উদ্ভিদের ক্ষেত্রে এই গলজি বডিগুলো, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো, জালের মতো করে অবস্থান করে। উদ্ভিদের ক্ষেত্রে গলজি বস্তুগুলো বা গলগি বডি, এগুলো জালের মতো অবস্থান করে, এই জন্য এদেরকে একসাথে বলা হয় ডিকটায়োসোম, গলজি বডির অপর একটা নাম। এই গলজি বডির আরেকটা নাম আছে, সেটা হলো ইডিওসোম। গলজি বডিকে ইডিওসোম নামেও ডাকা হয়, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া নামেও ডাকা হয়। ঠিক আছে, ইডিওসোম কেন বলা হয়? ইডিওসোম মানে হলো নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট শুক্রাণু যেটা থাকে, শুক্রাণু, এটা হলো শুক্রাণু, মনে করো লেজ। ওকে, এই শুক্রাণুর মাথায় এখানে গলজি বস্তু থাকে, এই গলজি বস্তু থেকে অ্যাক্রোসোম নামে একটা জিনিস তৈরি হয়। ওকে, তাহলে এই যে যে গলজি বস্তু থাকে শুক্রাণুর মধ্যে, এই শুক্রাণুর মধ্যে যে গলজি বস্তু থাকে সেই গলজি বস্তুকে বলা হয় ইডিওসোম। এই ধরনের গলজি বস্তু শুধু শুক্রাণুতেই পাওয়া যায়, অন্য কোনো কোষে পাওয়া যায় না। আমরা জানি শুক্রাণু এক ধরনের জনন কোষ, তাহলে শুক্রাণু নামক জনন কোষে যে গলজি বস্তু পাওয়া যায় তাদেরকে বলছি আমরা ইডিওসোম। ঠিক আছে, লাইপোকন্ড্রিয়া, লাইপো কথাটা আসছে লিপিড থেকে। আচ্ছা, লিপিড মানে কি জানো না তোমরা? লিপিড, লিপিড মানে, লিপিড মানে চর্বি। তাহলে তোমার গলজি বস্তু বা গলগি বডি, এরা লিপিডও তৈরি করে, এরা লিপিড তৈরি করে বা চর্বি তৈরি করতে সাহায্য করে, এই জন্য এদেরকে বলছি আমরা লাইপোকন্ড্রিয়া। ওকে, এগুলো নাম। এছাড়া কি বিশেষ নামে কি দেখা হয়? কিছু বিশেষ নামে, একটা হলো কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলজি বস্তুকে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কেন বলা হয়? কারণ উদ্ভিদের ক্ষেত্রে এই গলজি বস্তু বা গলগি বডি, এরা শর্করা জাতীয় খাবার তৈরি করে, এই জন্য গলজি বস্তুকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে দেখো একটা জিনিস, আমরা এখানে গলজি বস্তুর কাজও আমরা বলতে পাচ্ছি কি কি। যেমন গলজি বস্তুর একটা কাজ হলো স্নেহ জাতীয় পদার্থ তৈরিতে সাহায্য করা, গলজি বডির একটা কাজ হলো কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ তৈরিতে সাহায্য করা, তাই না? আমরা একটা কাজও বলতে পারছি। তাহলে কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয় গলজি বস্তুকে? কেন বলা হয় বলতে পারবে জিনিসটা? কোনো আইডিয়া কেন ট্রাফিক পুলিশ বলা হয়? এটা আমরা একটু পরে জানছি। প্যাকেজিং কেন্দ্র বলা হয় এই গলজি বস্তুকে, এগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে আসে যে নিচের কোনটি প্যাকেজিং কেন্দ্র। ওকে, কেন গলজি বস্তুকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়, কেন গলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কেন গলজি বস্তুকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয়, সেটা আমরা একটু জানবো এখন। তার আগে আমরা গলজি বস্তুর একটু ভৌত গঠন জানি, তাহলে ভৌত গঠনটা জানলে আমাদের এই কোশ্চেনের আনসার গুলো দেওয়াটা ইজি হবে। তাহলে গলজি বস্তুর মধ্যে কি কি জিনিস থাকে আমরা একটু লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হলো নিউক্লিয়াস, এই লাল জিনিসটা নিউক্লিয়াস। যদি এটা নিউক্লিয়াস হয় তাহলে এর চারপাশে কোষ প্রাচীর থাকবে। মনে করো এটা একটা কোষ, আমি একটু বাঁকা করে দেখাচ্ছি কোষটা, এই যে এটা হলো কোষ ঝিল্লি, তাহলে আমরা এটাকে বলতে পারি কোষ ঝিল্লি, তাই না? এগুলো হলো কোষ ঝিল্লি, এই যে কোষটা একটু বাঁকা তেরা করে আঁকালাম, তাহলে এটা হলো কোষ ঝিল্লি বলতে পারি তো, তাই তো? আচ্ছা, তাহলে কি কি থাকে গলজি বস্তুতে, আমরা একটু উপাদানগুলোর নামগুলো দেখি। গলজি বস্তুতে বা গলগি বডিতে সিস্টার্নি নামে চ্যাপ্টা থলি থাকে। তোমরা এখানে হলুদ কালারের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেই হলুদ কালারের জিনিসগুলোকে আমরা বলছি সিস্টার্নি বা চ্যাপ্টা থলি। ঠিক আছে, তাহলে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি থাকে। গলজি বস্তুতে ভ্যাকিউল নামে বড় গহ্বর থাকে, এই যে এখানে আমরা যে বড় বড় গহ্বর দেখছি,
গহ্বর মানে গর্ত, ঠিক আছে, বড় বড় বেলুন। এই বড় বড় বেলুন যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলছি ভ্যাকিউল। আর ছোট ছোট কিছু বেলুন থাকে, এই যে ছোট ছোট দেখো গোলাপি কালারে, এগুলোকে আমরা বলছি ভেসিকল। ওকে, এই জিনিসগুলোর নাম হলো ভেসিকল। ওকে, এখন এই ঘটনাটা কিভাবে হয় তোমাদেরকে তার আগে একটা জিনিস আমি দেখাই, একটা বেসিক তোমাদেরকে একটা আইডিয়া দেই, তাহলে তোমাদের জন্য এটা আরো ইজি হবে। এখানে আমি জিনিসটা আঁকি, একেবারে বেসিক। হ্যাঁ, মনে করো এটা হলো একটা কোষ, কোষ ঝিল্লি, একেবারে বাইরের, হ্যাঁ, কোষ ঝিল্লি। এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস, ভিতরে তোমার ক্রোমোজোম এগুলো থাকে, এই যে ক্রোমাটিন জালিকা গেল। নিউক্লিয়াসের সাথে এভাবে করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ওকে, কার সাথে থাকে? নিউক্লিয়াসের সাথে থাকে। এই যে এই জিনিসটাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম দানা দানা কিছু জিনিস থাকে, এগুলোকে আমরা বলছি রাইবোজোম। তার মানে আমরা বলতে পারি রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার কথাগুলো? তাহলে দেখো কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা রাইবোজোমের দানা দেখতে পাচ্ছি, আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দেখো কোনো দানা নাই। আছে কোনো দানা? আছে কোনো দানা? কোনো দানা নাই, এগুলোর মধ্যে কোনো দানা নাই। তাহলে যেগুলোতে দানা দেখতে পাচ্ছি এগুলোকে বলবো আমরা দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেগুলোতে কোনো দানা পাচ্ছি না সেগুলোকে আমরা বলতে পারি অদানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ইংলিশে আমরা যদি বলি এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেটা কোনো দানা নেই সেটাকে বলছি আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বলো তো রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, তাই না? তাহলে এই প্রোটিনটা এখানে তৈরি হওয়ার পরে, রাইবোজোমে তৈরি হওয়ার পরে এই প্রোটিন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে বাহিত হবে। প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে যাবে, তারপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর দিয়ে যাবে, তারপরে কোথায় যাবে? তারপরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এই মসৃণ, এটা হলো রাফ বা অমসৃণ, আর এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু গহ্বর তৈরি হবে, এখান থেকে কিছু গহ্বর তৈরি হবে, এই যে গহ্বর, গহ্বর বা গোল গোল বেলুন তৈরি হবে। ওকে, গোল গোল কিছু বেলুন তৈরি হচ্ছে, এই যে বেলুন, এই যে গোল গোল কিছু বেলুন তৈরি হচ্ছে। কোথা থেকে? কোথা থেকে তৈরি হচ্ছে বলো তো? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোল গোল দেখো কিছু বেলুন তৈরি হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে। এই গোল গোল বেলুনগুলোর মধ্যে এই প্রোটিনটা ঢুকে যাবে, এই যে এই প্রোটিনগুলো গোল গোল বেলুনের মধ্যে ঢুকে যাবে। তাহলে তৈরি হচ্ছে কোথা থেকে? মসৃণ থেকে এই গোল গোল বেলুনগুলো কিন্তু তৈরি হচ্ছে, ঢুকে গেল। এই গোল গোল যে বেলুনগুলো ঢুকে গেল না, এই গোল গোল বেলুনগুলোর যে কথাটা বললাম, বড় গোল গোল বেলুন, এই বেলুনগুলোকেই আমরা বলছি, বেলুনগুলোর নাম হলো ভ্যাকিউল। ভ্যাকিউল। ওকে, দেন এই গোল গোল যে বেলুনগুলো, এরা আবার নিজেরা নিজেদের সাথে যুক্ত হবে, এরা নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হবে, যুক্ত হয়ে এই গোল বেলুনগুলো এরকম লম্বা হয়ে যাবে। এই যে মনে করো আমি যদি এই যে এরকম গোল বেলুন, এটা একটা গোল বেলুন, এটা একটা গোল বেলুন, এটা একটা গোল বেলুন, এটা একটা গোল বেলুন, হ্যাঁ, একসাথে যুক্ত হলো। যুক্ত হয়ে আমি যদি এই মাঝখানের অংশটা মুছে দেই, এই মাঝখানের অংশগুলো মুছে দেই, এখানে মুছতে পারছি না, তাহলে মুছে দিলে, মাঝখানের অংশগুলো মুছে দিলে কি হবে? জিনিসটা লম্বাটে হয়ে যাবে না? জিনিসটা লম্বাটে হয়ে যাবে না? বলতো, এই যে এরকম লম্বা, এরকম লম্বাটে হবে তো। তাহলে এই লম্বা জিনিসটা কিভাবে তৈরি হয়েছে বলতো? এই গোল বেলুন দিয়ে তৈরি হয়েছে, এই গোল বেলুনগুলো দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই যে লম্বা যে জিনিসটা, এই লম্বাটে জিনিসটাকে আমরা বলছি সিস্টার্নি। সিস্টার্নি। তাহলে আমাকে বলতো, এই লম্বাটে জিনিসের মধ্যে এই প্রোটিনগুলো থাকবে কি থাকবে না? সবাই আমাকে একটু কমেন্টে জানাও।
এই যে এই ভ্যাকুলের মধ্যে যে প্রোটিনগুলো ছিল সেই প্রোটিনগুলো এই লম্বাটে জিনিসের মধ্যে ঢুকে যাবে কি যাবে না, সবাই একটু কম। ভেরি গুড, থাকবে 100%। এই যে ঢুকে গেল প্রোটিনগুলো। ওকে, দেন এই লম্বাটে থেকে আবার কিছু ভেসিকল বের হয়ে আবার আরেকটা লম্বা, এরকম লম্বাটে আরো থাকবে। ধরো এই যে এটা একটা লম্বাটে, এটা একটা লম্বাটে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখানেও প্রোটিন থাকবে। এই যে প্রোটিন, এই যে প্রোটিনগুলো থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, দেন এখান থেকে এই লম্বাটে জায়গা থেকে এখান থেকে আবার কিছু ছোট ছোট বেলুন বের হবে, ছোট ছোট কিছু বেলুন বের হবে, ছোট ছোট। এই যে, এই যে কিছু ছোট ছোট বেলুন, এই যে ছোট ছোট, এই লম্বাটে জায়গাগুলো থেকে কিছু ছোট ছোট বেলুন তৈরি হবে। তাহলে এই যে যে ছোট ছোট বেলুন তৈরি হলো, এই ছোট ছোট বেলুনের মধ্যে কোথা থেকে তৈরি হলো? লম্বাটে জায়গা থেকে তৈরি হলো। তাহলে এই ছোট ছোট বেলুনের মধ্যে বলো তো প্রোটিন, এই প্রোটিনগুলো থাকবে কি থাকবে না? একটু কমেন্টে জানাও তো, এই প্রোটিনগুলো থাকবে কি থাকবে না? সবাই একটু কমেন্টে জানাও, বলো তো। এই ছোট ছোট বেলুনগুলোর মধ্যে থাকবে। ভেরি গুড, তাহলে এই যে প্রোটিনগুলো থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে যে ছোট ছোট বেলুনের কথা বললাম, এই ছোট বেলুনগুলোর নাম হলো ভেসিকল। ভেসিকল, এই ছোট বেলুনগুলোর নাম হলো ভেসিকল, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো ভেসিকল গুলো কি বরাবর থাকবে? কোর ঝিল্লি বরাবর থাকে, তাই না? আর ভ্যাকিউল গুলো কোন বরাবর থাকে? নিউক্লিয়াস বরাবর থাকে বা কেন্দ্রের দিকে থাকে। আর ভেসিকল গুলো কোর ঝিল্লি বরাবর থাকে, ঠিক আছে? এখন এই যে যে ভেসিকলের কথা বললাম না, কিছু ভেসিকল, এই ভেসিকল গুলো থেকে কিছু ভেসিকল রূপান্তরিত হয়ে লাইসোসোম নামক অঙ্গাণু তৈরি করে। মনে করো এটা লাইসোসোম, লাইসোসোম। ক্লিয়ার? বুঝতে পারছো? কিছু ভেসিকল থেকে রূপান্তরিত হয়ে লাইসোসোম নামক অঙ্গাণু তৈরি করে। তাহলে আমি যদি বলি লাইসোসোম কোথা থেকে তৈরি হয়? গলগি বডি থেকে তৈরি হয়, বলতে পারি না? তাহলে এই জিনিসটাকে একসাথে আমরা বলছি গলগি বডি। এই তিনটা জিনিসকে আমি এটা একটু অন্য কালারে করে দেই ভ্যাকিউলটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে ভ্যাকিউল, এটা হলো ভ্যাকিউল। হ্যাঁ, ওকে, তাহলে এই যে যে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলছি গলগি বডি। বুঝতে পারছো কথাটা? বুঝছো জিনিসটা? বুঝছো? তাহলে বলো তো, তাহলে এটার কাজ কি? তাহলে দেখো এই যে রাইবোজোমের মধ্যে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই প্রোটিনটাই বাহিত হয়ে বহন করে এই যে প্রোটিনটা ভেসিকলের মাধ্যমে কোথায় যাবে জানো? ভেসিকলের মাধ্যমে এই প্রোটিনগুলো কোষের বিভিন্ন প্রান্তে চলে যাবে, বিভিন্ন প্রান্তে, কোষের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তাহলে আমি আরেকবার বলি, এখন তোমাদের ক্লিয়ার হবে। মনে রাখবে নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বা এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। এই হলুদ কালারের জিনিসটা হলো এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের থাকে। কিছু এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে রাইবোজোম থাকে, তাদেরকে বলছি আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর কিছু এন্ডোপ্লাজমিক জালিকা থাকে যাদেরকে আমরা বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে নিউক্লিয়াস বরাবর থাকবে হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যার মধ্যে রাইবোজোম থাকে। ওকে, এবং রাইবোজোম থেকে যে প্রোটিনটা তৈরি হয়, সেই প্রোটিন এই এন্ডোপ্লাজমিক অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার মাধ্যমে বাহিত হয়ে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় আসবে। দেন মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে বাহিত হয়ে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে কিছু ছোট ছোট বেলুন তৈরি হবে, বাবল তৈরি হবে। সেই ছোট ছোট, খুব বেশি ছোট না, মানে মধ্যবর্তী বেলুন কিছু বাবল তৈরি হবে। সেই বাবল বা বেলুনগুলোকে আমরা বলছি ভ্যাকিউল। সেই ভ্যাকিউলগুলোর মধ্যে অবশ্যই প্রোটিনগুলো থাকবে।
সেই ভ্যাকিউলগুলো আবার নিজেরা নিজেদের মধ্যে জোড়া লাগবে, জোড়া লেগে লম্বা একটা নলের মতো বা চৌবাচ্চার মতো অংশ তৈরি করবে। সেই চৌবাচ্চার মতো অংশকে আমরা বলছি সিস্টার্নি। ওকে, এবং এই সিস্টার্নি থেকে আবার পরবর্তীতে কিছু ছোট ছোট বেলুন তৈরি হবে বা বাবল তৈরি হবে। সেই বাবলগুলোকে আমরা বলছি ভেসিকল। এবং এই ভেসিকলের মধ্যে ওই প্রোটিনগুলোই কিন্তু প্যাকেট করা থাকবে। তাহলে দেখো প্রোটিন তৈরি হয়েছে কোথায়? রাইবোজোমে। সেই প্রোটিনটা বাহিত হয়ে দেখো কোন কোনায় চলে আসছে। এবং এই ভেসিকলগুলো শুধু এখানে থাকবে না, এই ভেসিকলগুলো প্রয়োজন অনুযায়ী কোষের বিভিন্ন জায়গায় চলে যাবে। কিছু ভেসিকল দেখা যাবে এখান থেকে মুভ করে এদিকে চলে গেছে ভেসিকল, এখানে প্রোটিন নিয়ে আসছে। কিছু ভেসিকল দেখা যাবে যে এই কোষ থেকে বের হয়ে পাশের কোষে চলে গেছে, বাইরে চলে গেছে। তার মানে এই ভেসিকল গুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। তাহলে এই যে প্রোটিনটা দেখো রাইবোজোমে যে তৈরি হলো, তাহলে প্রোটিনটা বহন করলো কে? ভেসিকল গুলো আলটিমেটলি, তাই না? এবং এরা কিভাবে বহন করলো? এই প্রোটিনটাকে প্যাকেট করে। তাহলে এই যে গলগি বডি আমরা যে বলছি এখানে, এটা গলগি বডির অংশ, সিস্টার্নি গলগি বডির অংশ, ভেসিকল গলগি বডির অংশ। তাহলে এরা কি এই প্রোটিনটাকে কি প্যাকেট করছে না? দেখো তো প্যাকেট করছে, তো প্যাকেট করা, তো প্যাকেট করা আছে না? তাহলে প্রোটিনকে প্যাকেট করছে। তাহলে আমরা রাইবোজোমকে আমরা গলগি বডিকে প্যাকেজিং কেন্দ্র বলি, বলতে পারবো এখন? এই সাউন্ড শুনতে পাচ্ছ না? তাহলে গলগি বডিকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয় বোঝা যাবে? বলা যাবে? ওকে, আর একটা জিনিস দেখো, প্রোটিন তৈরি হয়েছে এখানে, এখন এই প্রোটিন এদিকেও আসতে পারে, এই প্রোটিন ভেসিকলের মাধ্যমে এদিকেও যেতে পারে, এই প্রোটিন ভেসিকলের মাধ্যমে কোষের বাইরেও যেতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে, তাই নাকি? তার মানে গলজি বডি এটা এই প্রোটিনটাকে ডিরেকশন দিচ্ছে যে তুমি এদিক যাও, কোষ ঝিল্লির কাছে যাও, অথবা কোষ থেকে বাইরে বের হয়ে যাও, অথবা তুমি আরেক কোণায় যাও। এটা কে নির্দেশনা দিচ্ছে? ডিরেকশনটা কে দিচ্ছে? গলজি বডি দিচ্ছে, তাই না? ট্রাফিক পুলিশ কি করে যখন চলাচল করে যানবাহন? ট্রাফিক পুলিশ বলে না থামেন, আসেন, আবার এদিক থামায়, এদিক আসে, এই ঘটনাগুলি তো করে নাকি? তার মানে ট্রাফিক পুলিশ গাড়ির নিয়ন্ত্রণ করে, গাড়ির দিক নির্দেশনাগুলো নিয়ন্ত্রণ করে, যে থামতে বলে, এদিক দিয়ে যেতে বলে, ওদিক দিয়ে থামতে। তাহলে এই ঘটনাটা কি গলগি বডি করতেছে না? তাহলে গলগি বডিকে কেন আমরা ট্রাফিক পুলিশ বলবো? পরীক্ষা আসলে পারা যাবে? হ্যাঁ, এই কারণে ট্রাফিক পুলিশ বলছে, কারণ এই নির্ধারণ করতেছে যে এই প্রোটিনটা কোথায় যাবে, তাই না? আমরা তো প্রমাণ দেখলাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমি একটা তাহলে তোমাকে কোশ্চেন করি, বলো তো গলগি বডি গুলো কোথা থেকে তৈরি হয়? যা বলছি সেখান থেকেই দেখে বলো, গলগি বডি কোথা থেকে তৈরি হয়? গলগি বডি কোথা থেকে তৈরি হয়? যা দেখতেছো তাই বলো, মুখস্থ না, যা দেখতেছো কোথা থেকে তৈরি হয়েছে বলো তো, ভ্যাকুয়াল গুলো কোথা থেকে তৈরি হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর একটু স্পেসিফিক করে বলো, রাফ নাকি স্মুথ? রাফ নাকি স্মুথ? ইয়েস, স্মুথ, তাই না? এই যে স্মুথ, এটা তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এর গায়ে তো কোনো রাইবোজোম নাই, তাই তো? তাহলে আমি যদি বলি যে গলগি বডির উৎপত্তি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে, বলা যাবে? বলা যাবে? বইয়ের মধ্যে আছে না উৎপত্তি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা? আছে? ওকে। গলজি বডি থেকে কি তৈরি হয়েছে? লাইসোসোম তৈরি হয়েছে, তাই না? আমরা বলেছি। আচ্ছা, তাহলে গলজি বডির মধ্যে যদি প্রোটিন থেকে থাকে, তাহলে লাইসোসোমের ভিতরে কি থাকা উচিত? কমন সেন্স কি বলে শুনি? প্রোটিন থাকবে, ভেরি গুড। তাহলে লাইসোসোমের মধ্যেও প্রোটিন থাকবে। কি টাইপের প্রোটিন থাকবে সেটা আমরা পরে জানবো। তাহলে আমাকে বলো তো লাইসোসোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? আমি যদি উৎপত্তির কথা বলি, লাইসোসোম কোথা থেকে উৎপত্তি লাভ করে?
আমি কি বলতে পারি না যে গলজি বডি থেকে উৎপত্তি লাভ করে? আচ্ছা, আমি কি এটা বলতে পারি যে গলগি বডির একটা কাজ হলো লাইসোসোম তৈরি? বলতে পারি? গলগি বডির একটা কাজ হলো লাইসোসোম তৈরি? বলা যাবে। গলগি বডির একটা কাজ হলো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি বা শর্করা তৈরিতে সাহায্য করা। আমরা একটু আগে পড়েছি যে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আমরা কি বলতে পারি যে গলগি বডির একটা কাজ হলো স্নেহ জাতীয় পদার্থ বিপাকে সাহায্য করা? এই জন্যই তো লাইপোকন্ড্রিয়া বলা হয়। আমরা বলতে পারি তাহলে গলগি বডির যদি কাজ আসে পরীক্ষায়, তাহলে অন্তত এই ৩-৪টা কাজ বলতে পারবো তো? পারা যাবে? ৩-৪টা কাজ বললে আর কি থাকে? আর কিছু লাগে? তাহলে কাজও আমাদের পড়া শেষ। ক্লিয়ার? শর্করা ফ্যাক্টরি বলা হবে কেন? শর্করা ফ্যাক্টরি এই জন্য বলা হয় কারণ উদ্ভিদ কোষে যে গলগি বডিগুলো থাকে তারা শর্করা তৈরিতে সাহায্য করে, এই জন্য। ওকে ওকে, এখন দেখো, তাহলে এই ছবিটা এখন দেখো, এই যে এদিকে যে গলগি বডিগুলো আছে না, এই যে গলগি বডি যেটা কেন্দ্রের দিকে তাকায় আছে, এই যে এই সাইডে এদিকে দিয়ে তাকায় আছে কেন্দ্রের দিকে, মানে নিউক্লিয়াসের দিকে তাকায় আছে যে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি সিস সিস্টার্নি। এই সিস্টার্নির নাম হলো সিস সিস্টার্নি। কোন দিকে তাকায় আছে? নিউক্লিয়াসের দিকে তাকায় আছে। আর তাকানোটাকে আমরা বলছি সিস ফেজ। সিস ফেজ। তাহলে যেই সিস্টার্নি গুলো কেন্দ্রের দিকে থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, নিউক্লিয়াসের দিক বরাবর থাকে, সেগুলোকে আমরা বলি সিস সিস্টার্নি বা সিস ফেজ। তাকানোটাকে বলি সিস ফেজ। আর যেই সিস্টার্নি গুলো কোষঝিল্লি বরাবর থাকে, যেমন এটা কোষঝিল্লির কাছে, সেই সিস্টার্নি গুলোকে আমরা বলি ট্রান্সসিস্টার্নি। আর কোষঝিল্লির দিকে যখন তাকায় থাকে এরা, তখন এই তাকানোর স্টাইলটাকে আমরা বলি ট্রান্সফেজ। কোষঝিল্লির দিকে তাকায় আছে। তাহলে সিস সিস্টার্নি কাকে বলে, ট্রান্সসিস্টার্নি কাকে বলে, এটা পারা যাবে কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, তাহলে ফেস মানে তাকায় থাকা। ওকে, ভেরি গুড, তোমরা তো সবই পারো। এগুলো আগে পড়ছো নাকি তোমরা? আমার তো মনে হয় যে আগে এগুলো পড়ছো, নাহলে তো পারার কথা না এত ইজিলি। ওকে, তাহলে আমরা দেখি এখন আমরা কথাগুলো মিলাই, কি কি আমরা পড়লাম সেই কথাগুলো আমরা এখন মিলাই। দেখো, তাহলে ছবিটা এখন আমরা মিলাইতে পারবো। দেখো তো, এই যে, তাহলে আমাকে এখন বলো এই জিনিসটার নাম কি? এই যে গোল, এই জিনিসটার নাম কি? আর ছোট ছোট গোলটার নাম কি? তাহলে এই জিনিসটার নাম কি? ভ্যাকুউল। ভ্যাকুউল। ছোট জিনিসটার নাম কি? ভেসিকল, না? তাহলে ছোট করে লিখি, এইটার নাম হলো ভেসিকল। ভেসিকল। ওকে, এটার নাম হলো এই যে সিস ফেস। কেন সিস ফেস? কেন সিস ফেস? কারণ নিউক্লিয়াসের দিকে তাকায় আছে। আর এই সিস্টার্নিকে বলছি আমরা সিস সিস্টার্নি। আর এটা কোষ ঝিল্লি বরাবর, এই যে এই সাদা কালারটা হলো কোষ ঝিল্লি, বাইরের অংশটা, তাহলে এই কোষ ঝিল্লি বরাবর তাকায় আছে, এই জন্য এটাকে বলছি আমরা ট্রান্সফেজ। আর যে সিস্টার্নি থাকে তাকে বলি আমরা ট্রান্সসিস্টার্নি। আর যেটা মাঝখানে থাকে, যে মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলি মিডিয়াল সিস্টার্নি। হ্যাঁ, মিডিয়াল সিস্টার্নি। মাঝখানে যে সিস্টার্নি থাকবে তার নাম হলো মিডিয়াল সিস্টার্নি। ঠিক আছে? মিডিয়াল। মিডিয়াল সিস্টার্নি। তাহলে মিডিয়াল মানে হলো মাঝখানে। ওকে, তাহলে মিডিয়াল মানে মাঝখানে। ওকে, এখানে একটা কথা আছে, সিস গলগি নেটওয়ার্ক আর একটা আছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। এটা কি? সিস গলগি নেটওয়ার্ক মানে হলো এই যে সিস সিস্টার্নি, এই সিস্টার্নি এবং এই ভ্যাকিউল, এই দুটোকে একসাথে বলা হয় সিস গলগি নেটওয়ার্ক।
সিস গলগি নেটওয়ার্ক বুঝছো কিনা? সিস গলগি নেটওয়ার্ক, এই সিস সিস্টার্নি এবং এই গলগি এই ভ্যাকিউল, এই দুটাকে একসাথে আমরা বলি সিস গলগি নেটওয়ার্ক। ওকে, আচ্ছা তাহলে বলো তো এই সিস্টার্নি আর এই ভেসিকল, এই দুটাকে একসাথে কি বলা উচিত? ট্রান্স গলগি নেটওয়ার্ক, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এই যে এই সিস্টার্নি আর হলো এই যে ভ্যাকিউল, এই যে এই জিনিসগুলোকে আমরা বলছি ভ্যাকিউল, এই সিস্টার্নি এবং ভ্যাকিউলকে একসাথে বলা হয় সিস গলগি নেটওয়ার্ক। আর এই সিস্টার্নি এবং এই ছোট ছোট যে ভেসিকল রয়েছে এই দুটোকে একসাথে বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক। বুঝছো? একজন জিজ্ঞেস করছে প্যাকেজিং কেন্দ্র কেন? আমরা এতক্ষণ ধরে তো ওইটাই বললাম, প্যাকেজিং কেন্দ্র কেন? প্যাকেট করছে না? এখন তো তাহলে আবার আগের চিত্রে চলে যেতে হবে। এই যে এই যে প্রোটিন গুলোকে প্যাকেট করছে না, এই যে ভ্যাকিউল গুলো, দেখো ভ্যাকিউলের ভেতরে যে প্রোটিন আছে, তাহলে প্রোটিন গুলোকে প্যাকেট করা আছে তো। আবার এই প্রোটিন গুলো যখন সিস্টার্নের মধ্যে গেল, সিস্টার্নের মধ্যেও তো প্যাকেট করা আছে, সেটা আবার যখন ভেসিকলের মধ্যে আসছে, ছোট ছোট ভেসিকল, তার ভেতরে তো প্রোটিন গুলো প্যাকেট অবস্থায় আছে। এই জন্য গলগি বডিকে বলা হয় প্যাকেজিং কেন্দ্র। বুঝছো? সিস্টার্নি কয়টা থাকে? সিস্টার্নি অনেকগুলো থাকতে পারে, 8টা থাকতে পারে, 10টা থাকতে পারে, ঠিক আছে? ওকে ওকে, ভেরি গুড। এই জিনিসটা বুঝছো কিনা? সিস সিস্টার্নিকে আমি বলেছি যেটা নিউক্লিয়াসের দিকে থাকবে, যে সিস্টার্নি গুলো নিউক্লিয়াস বরাবর থাকবে সেগুলোকে বলা হচ্ছে সিস সিস্টার্নি। এই যে এই সিস্টার্নি, এই সিস্টার্নিটা কি নিউক্লিয়াসের কাছাকাছি, এই জন্য এটার নাম হলো সিস সিস্টার্নি। আর যেটা নিউক্লিয়াস থেকে দূরে থাকবে, তার মানে আমি বলতে পারি যেটা কোষ ঝিল্লির কাছে থাকবে, এই কোষ ঝিল্লির কাছে থাকা যেগুলো, সেই সিস্টার্নি গুলোর নাম হলো ট্রান্স সিস্টার্নি। আর যেগুলো মাঝখানে থাকবে সেগুলোকে আমরা বলি মিডিয়াল সিস্টার্নি। এই হলো কথা, ভেরি ইজি, কিন্তু অনেকে আবার বুঝতে পারছে না। কারো কারোর কাছে মনে হচ্ছে ইজি, কেউ বুঝতে পারছে না। প্রোটিন গুলো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও প্যাকেজ ছিল। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্যাকেজ ছিল, বাট সেইখান থেকে প্যাকেট করে, আলটিমেটলি প্যাকেট করে কে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে? কোষের, কোষ ঝিল্লির কাছে, কোষের বাইরে, কোষের আরেক কোনায় কে নিয়ে যাচ্ছে? গলগি বডি তো নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? মনে রাখা একটু হার্ড হবে, স্বাভাবিক, প্রথমে যদি, যেহেতু প্রথম পড়ছো, এগুলো একটু নামগুলো কঠিন, এই জন্য। তাহলে দেখো এই কথাগুলো এখানে লিখে আছে, এখন আশা করি এগুলো পারবে। তাহলে ভেসিকল কোথায় থাকে? ছোট ছোট ভেসিকল গুলো ট্রান্স সিস্টার্নার নিচের দিকে থাকে, এই যে ট্রান্স সিস্টার্নার নিচের দিকে থাকে। ভ্যাকিউল কোথায় থাকে? সিস সিস্টার্নার কাছে থাকে, এই যে সিস সিস্টার্না, তার কাছে থাকে ভ্যাকিউল গুলো, এই যে। ওকে, ঠিক আছে। এখন আসলে তাহলে গলগি বডির রাসায়নিক গঠন কি? গলগি বডির মধ্যে কি কি পাওয়া যায়? গলগি বডির মধ্যে আমরা বলতে পারি, যেহেতু গলগি বডির মধ্যে প্রোটিন থাকে, সে তো প্রোটিন নিয়ে নাড়াচাড়া করে, প্রোটিন নিয়ে ঘোরাঘুরি করে, তাই না? হ্যাঁ, স্লাইড গুলো পাবে তোমরা। এবং ফসফোলিপিড থাকে। ওকে, এছাড়া এর মধ্যে কেএফসি থাকে, এর মধ্যে কেএফসি থাকে কি? ভিটামিন কে, ফ্যাটি অ্যাসিড এবং ক্যারোটিনয়েড, এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, কেএফসি চিকেন ফ্রাই। ওকে, তোমরা এই যে আমরা যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা তোমরা অটোমেটিক কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা। হ্যাঁ, ভেসিকল এবং ভ্যাকুলের পার্থক্য কি? একজন বলছে ভেসিকল মানে হলো বড় বেলুন, সরি, ভ্যাকুল মানে হলো বড় বেলুন, আর ভেসিকল মানে ছোট ছোট বেলুন। এটাই পার্থক্য, আর কিছু না, সাইজের পার্থক্য। হ্যাঁ, ওকে। পিডিএফ কোথায় পাবা? পিডিএফ পেয়ে যাবা অ্যাপস এর মধ্যে। ওকে, গহ্বর মানে গর্ত। ওকে, ঠিক আছে। লাইসোজোমের পরের ধাপ কি? এগুলো আসতেছি, আমরা আসবো তো। আচ্ছা, গলগি বডি তাহলে কাজ কি? আমরা এখন কাজগুলো আশা করি বলতে পারবো। এ কোন অপপ্রলাপ দিয়ে আমরা মনে রাখতে পারি। ওকে, তাহলে এনজাইম নির্গমন। তোমরা কি জানো যে সব ধরনের এনজাইম, সব ধরনের হরমোন হলো প্রোটিন ধর্মী?
সব ধরনের হরমোন এবং সব ধরনের এনজাইম হলো প্রোটিন ধর্মী। এটা কি জানো কিনা? কমেন্ট অফ থাকবে। একজন বলতেছে বেলুন বলবে নাকি গহ্বর বলবে? আরে বেলুন তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য বলছি। তোমরা বেলুন বলবা, এটা কেমন হলো জিনিসটা? তুমি বলবা যে বেলুনের মতো দেখতে, এটা তো বোঝার জন্য। গহ্বর বলবা তোমরা, বইয়ের ভাষায় বলবা। ওকে, তাহলে হরমোন এনজাইম এগুলো হলো প্রোটিন ধর্মী। তাহলে কি আমি বলতে পারি না গলগি বডি এনজাইম নির্গমন করে, গলগি বডি হরমোন নির্গমন করে? এগুলো কিন্তু আমরা বলতে পারি সেই লজিকে। ওকে, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা মানে প্যাকেট করা গলগি বডির কাজ। কোষ প্লেট তৈরি করা, একটা কোষ থেকে যখন দুইটা কোষ হয়, দুই কোষের মাঝামাঝি অংশে কোষ প্লেট তৈরি করে এই গলগি বডি। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করা। অপ্রোটিন জাতীয় পদার্থ মানে কি? শর্করা জাতীয় পদার্থ, চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ, ভিটামিন, এগুলো কিন্তু তৈরি করে হলো গলগি বডি। এই জিনিসটাকে বলা হয় অপ্রোটিন জাতীয় পদার্থ। পলিস্যাকারাইড সংশ্লেষ, পলিস্যাকারাইড মানেই হলো কার্বোহাইড্রেট, এই জন্যই তো আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। প্রোটিন তৈরি, প্রোটিন অবশ্যই তৈরি করে, আমরা দেখেছি প্রোটিন বহন করে নিয়ে যাচ্ছে। ওকে, লাইসোসোম তৈরি করে, আমরা দেখেছি হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল, এই জিনিসগুলো তৈরি করে। এই মাইক্রোফাইব্রিল এটা হলো প্রোটিন নির্মিত জিনিস। তার মানে যেহেতু এ প্রোটিন তৈরি করে, প্রোটিন নির্মিত যা যা থাকে সবকিছু তৈরিতেই এ সাহায্য করে। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনটা পারবে কিনা দেখো তো, কোনটি গলজি বস্তুর সবচেয়ে স্থিতিশীল উপাদান? মদিনা, শাহাদিন, শাহরিয়ার, অরোয়া, আনিকা, জান্নাত, জ্যোতি, ইমতিয়াজ, রিফাত এবং পৃথি। ওকে, তাহলে সিস্টার্নি, ঠিক আছে, সিস্টার্নি যেটা লম্বা অংশটা, তাই না? আর ভ্যাকুল ভেসিকল তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে। ওকে, এরপর আসো লাইসোসোম। লাইসোসোম জিনিসটা কি বলো? লাইসোসোম জিনিসটা কি, কোথা থেকে তৈরি হয়? পারবো আমরা? তাহলে লাইসোসোমটা তৈরি হচ্ছে গলগি বডি থেকে। এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই যে ছোট ছোট ভ্যাকুল, এই ভ্যাকুলগুলো গলগি অ্যাপারেটাস বা সিস্টার্নি তৈরি করছে। ঠিক আছে, ওকে। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, আমরা একটু আগে বলেছি যে লাইসোসোমের মধ্যে, লাইসোসোম আমি যদি মনে করি এটা একটা লাইসোসোম, এই লাইসোসোমের মধ্যে এনজাইম থাকে, তাই না? লাইসোসোমের মধ্যে এনজাইম থাকে। কেন এনজাইম থাকে? কোথা থেকে আসছে? আমরা বলেছি গলগি বডি থেকে লাইসোসোম যেহেতু তৈরি হয়, তার মানে এনজাইম থাকে। এই এনজাইমগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। কোশ্চেন হলো হাইড্রোলাইটিক এনজাইম জিনিসটা কি? হাইড্রোলাইটিক এনজাইম জিনিসটা কি? মনে রাখবে যেসব এনজাইম পানির সহযোগিতায় কোনো কিছুকে ভাঙে, সেই এনজাইমগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে হাইড্রোলাইটিক এনজাইম কি? হাইড্রো মানে পানি, লাইসিস মানে হলো ভাঙা। তাহলে যেসব এনজাইম পানির সহযোগিতায়, পানির সাহায্যে কোনো একটা পদার্থকে ভেঙে ফেলে, ধরো প্রোটিনকে ভেঙে ফেলছে, কার সাহায্যে? পানির সাহায্যে, তাহলে হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, তাহলে এই হাইড্রোলাইটিক এনজাইম থাকে হলো লাইসোসোমের ভেতরে। লাইসোসোম উৎপত্তি কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হচ্ছে? গলজি বডি বা গলগি বস্তু। তাহলে সেই গলগি বডি থেকে লাইসোসোম তৈরি হচ্ছে। তাহলে আমি বলতে পারি না লাইসোসোম তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে? এটাও সত্য, একই কথা। গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, কথা কি বুঝতে পারছো? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোল গোল জিনিস বেলুন তৈরি হচ্ছে, সেই বেলুনগুলো ভেতরে এনজাইম থাকে, সেই এনজাইমটা আবার প্যাকেটকৃত হচ্ছে গলগি বডি দ্বারা। আবরণী ঝিল্লি হলো লিপোপ্রোটিন নির্মিত, এবং এটা কোথায় থাকে? এটা আমরা বেশি পাবো হলো লিঙ্ক, লিঙ্ক দিয়ে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এই যে লিঙ্ক দিয়ে মনে রাখতে পারি কোথায় কোথায় এগুলোকে বেশি পাওয়া যায়, এই লাইসোসোম গুলো কোথায় কোথায় বেশি থাকে। এগুলো এমসিকিউ আকারে আসে এগুলো, হ্যাঁ, যে লাইসোসোম কোথায় বেশি পাওয়া যায়। ওকে, আচ্ছা। এখন লাইসোসোমের মধ্যে দেখো এই যে এরকম এরকম প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এগুলো হলো বিভিন্ন এনজাইমের নাম।
এই এনজাইমগুলোর কাজ হলো ভাঙবে। যেমন ডিএনএজ, এজ কথাটা যেখানে থাকবে সেটাই মনে করবে এনজাইম। এজ 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 লাইপেজ এজ, এজ কথাটা যেখানে থাকবে, অ্যাস্টারেজ এজ, স্যাকারেজ এজ, এজ কথাটা যেখানে থাকবে সেটা মানে সেই এনজাইমটা ভাঙে। ডিএনএ এজ, তাহলে এই এনজাইমের কাজ কি, কাকে ভাঙবে বলতো? ডিএনএ এজ, এই এনজাইমের কাজ কি হওয়া উচিত? কমন সেন্স অ্যাপ্লাই করো। এই এনজাইম কাকে ভাঙবে? কাকে ভাঙবে? ডিএনএ কে ভাঙবে। আরএনএ এজ, এই এনজাইম কাকে ভাঙবে? আরএনএ কে ভাঙবে। অ্যাসিড লাইপেজ, এই লাইপেজ এনজাইম কাকে ভাঙবে? লিপিড কে ভাঙবে। অ্যাস্টারেজ কাকে ভাঙবে? অ্যাস্টার বন্ধন ভাঙবে। অ্যাস্টার বন্ধন কই পাওয়া যায়? চর্বির মধ্যে পাওয়া যায়। স্যাকারেজ কাকে ভাঙবে? সুক্রোজকে ভাঙবে বা শর্করাকে ভাঙবে। ঠিক আছে, তাহলে এই এনজাইমগুলো এরকম বিভিন্ন পদার্থগুলোকে ভাঙে। তাহলে এই এনজাইমগুলো কোথায় পাওয়া যায়? লাইসোজোমের ভিতরে পাওয়া যায়। ওকে, আচ্ছা। এখন তাহলে মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, ওকে, এটা একটা কোষ, এটা হলো লাইসোসোম, এটা হলো লাইসোসোম। এই লাইসোসোমের ভিতরে বিভিন্ন রকমের এনজাইম রয়েছে, এই যে এগুলো হলো এনজাইম। এখন ঘটনা কি হয় জানো? যখন কোনো একটা জীবাণু ঢুকে আমাদের শরীরে, মনে করো কোষের এখানে এটা একটা জীবাণু আসছে, এটা মনে করো একটা জীবাণু, এটা একটা জীবাণু আসছে কোষের মধ্যে। যখন একটা জীবাণু প্রবেশ করে কোষের মধ্যে, তখন এই জীবাণুটা কোষের ভিতরে যখন চলে যায়, তখন এই লাইসোসোম এই জীবাণুর সাথে আটকে যায়। এই লাইসোসোমটা এই জীবাণুর সাথে আটকে যায়। আটকে গিয়ে এই লাইসোসোম করে কি, এর ভেতরের যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো এই জীবাণুটার ভেতরে দিয়ে দেয়, দেন জীবাণুটা মারা যায়। তাহলে লাইসোসোম এভাবে করে জীবাণু ধ্বংস করে থাকে, কঠিন বস্তু ধ্বংস করে থাকে। তাহলে কঠিন বস্তু ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, তাহলে কি আমরা বলতে পারি না লাইসোসোমের কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা? বলা যাবে? ওকে। এছাড়া লাইসোসোম কি করে? যখন আমাদের শরীরে খাদ্যের অভাব হয়, আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি, তখন এই লাইসোসোমটা ফেটে যায়। আচ্ছা, লাইসোসোমের যদি আবরণটা ফেটে যায় তাহলে কি হবে বলতো? লাইসোসোমের আবরণটা ফেটে গেল, এই যে ফেটে গেল, তাহলে এই এনজাইমগুলো কি বের হয়ে আসবে না? এনজাইমগুলো বের হয়ে আসবে। এই এনজাইমগুলো বের হয়ে আশেপাশে যে অঙ্গাণুগুলো রয়েছে, ধরো মনে করো এটা হলো মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এটা হলো ধরো রাইবোজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আছে, হ্যাঁ, এই যে মনে করো এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। তারপরে মনে করো এটা হলো নিউক্লিয়াস আছে। তাহলে লাইসোসোম যখন ফেটে যাবে, লাইসোসোম ফেটে গেলে এর ভিতর দিয়ে যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো বের হয়ে এই অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেবে, এই অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেবে। তাহলে এই যে অঙ্গাণুটা নষ্ট করে দিল, লাইসোসোমটা যে অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিল, তাহলে এটা কি হলো বলতো? লাইসোসোম নিজে নিজেকে খাইলো না, অঙ্গাণুগুলোকে যে নষ্ট করে দিল, তাহলে নিজে খাইলো তো। তাহলে এই জিনিসটাকে বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি। ওকে, তাহলে এভাবে করে কোষের সমস্ত অঙ্গাণুকে যদি নষ্ট করে দেয় লাইসোসোম এক সময়, তাহলে পুরো কোষটাই মারা যাবে না? তাহলে এই যে পুরো কোষটা যখন একবারে মারা যাবে, তখন এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো অটোলাইসিস। অটোলাইসিস। অটোফ্যাগি এবং অটোলাইসিস বোঝা গেছে কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। অটোফ্যাগি এবং অটোলাইসিস, তাহলে মানে অটোফ্যাগি মানে হলো আশেপাশের অঙ্গাণুগুলোকে নষ্ট করবে। এইভাবে অঙ্গাণু নষ্ট করতে করতে, মানে ব্যাপারটা এরকম যে ধরো আমি তোমাদের বাসায় গেলাম, বাসায় গিয়ে তোমাকে প্রথমে মেরে ফেললাম, তারপর তোমার বাবাকে মেরে ফেললাম, মাকে মেরে ফেললাম, ভাইকে মেরে ফেললাম। তাহলে এই যে তোমাকে মারলাম, তোমার বাবাকে মেরে ফেললাম, মাকে মেরে ফেললাম, এটা হলো অটোফ্যাগি। এভাবে করে
তোমাদের সবাইকে মেরে ফেলার পর তোমাদের বাড়ি যদি আমি বম মেরে উড়াই দিই, ওকে, তাহলে বম মেরে যদি উড়াই দিই, এই পুরো ঘটনাটাকে বলছি আমরা অটোলাইসিস। আচ্ছা, তোমাদের বাসা যখন আমি বম মেরে উড়াই দেবো, আমি কি ঠিক থাকবো? আমি কি ঠিক থাকবো, নাকি আমি উড়ে যাব? আমি উড়ে যাব, তাই না? আমি উড়ে যাব, তার মানে আমি নিজেও মরলাম, তোমাকে নিয়েও মরলাম। এই ধরনের মরাকে বলা হয় আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মহত্যা করা। তাহলে আত্মঘাতী থলিকা বলা হয় এই জন্য। একে আত্মঘাতী বোমা হামলা নাম শুনছো না? আত্মঘাতী বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলা মানে কি? নিজেও মরে আরেকজনকে মারে। তাহলে লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়? পারবে আশা করি? পারা যাবে? লাইসোসোমকে কেন অটোফ্যাগি বলা হয়? পারা যাবে? তাহলে এগুলো কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। অন্তঃকোষীয় পরিপাক মানে কি? কোষের ভিতরে নিজেই নিজেকে খেয়ে ফেলতেছে, এটাই হলো অন্তঃকোষীয় পরিপাক। লাইসোসোম পাশের কোষকে নষ্ট করবে না, লাইসোসোম যেই কোষে থাকে সেই কোষটাকে নষ্ট করবে। ওকে, ফ্যাগোসাইটোসিস কি জীবাণু ধ্বংস করে? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস হলো প্রক্রিয়ার নাম, এই প্রক্রিয়ার মাধ্যমে সে জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস কি? ধরো আমি চিকেন ফ্রাই খেলাম, এটাকে বলছি আমি ফ্যাগোসাইটোসিস। আর আমি যদি পানি পান করি, এটাকে বলা হয় পিনোসাইটোসিস। জীবাণু খেয়ে ফেলার দুই ধরনের প্রক্রিয়া রয়েছে, একটা হলো কঠিন জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াকে বা খেয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, আর তরল বস্তু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস। অটোলাইসিসটা মানে হলো পুরো কোষটা যখন মারা যাবে, পুরো কোষ, সম্পূর্ণ কোষ যখন মারা যাবে, তখন তাকে বলি আমরা অটোলাইসিস। আর কোষের যখন একটা অঙ্গাণু বা দুইটা অঙ্গাণু মারা যাবে, তখন সেটাকে বলা হয় অটোফ্যাগি। বুঝছো কথাটা? কথা কি বোঝা গেছে? লাইসোসোম, দেখি উপরে একটা গুড কোশ্চেন করছে। লাইসোসোম তো, হ্যাঁ দেখি 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 উপরে বাংলা, লাইসোসোম তো সব কোষেই থাকবে, তাইলে কি সব কোষে বিনষ্ট হয়ে যাবে? এখন সব কোষে থাকতে কোথাকার কোষ, তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তার উপর নির্ভর করে সেই জায়গার কোষগুলো নষ্ট হবে। ওকে, গণহারে সরাসরি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কোষগুলো নষ্ট হবে না। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বোঝা গেছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। ফ্যাগোসাইটোসিস কাকে বলে, অটোফ্যাগি কাকে বলে, অটোলাইসিস কাকে বলে, লাইসোসোমকে কেন আত্মঘাতী তরিকা বলা হয়, সুইসাইডাল স্কোয়াড বলা হয়, এই কথাগুলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। লাইসোসোম কিভাবে নষ্ট হবে? লাইসোসোম নিজেই নষ্ট হবে কিভাবে? মেকানিজম দরকার নেই, মেকানিজম অনেক কথা, এগুলো দরকার নেই। ক্ষুধার্ত অবস্থায়, প্রতিকূল অবস্থায়, কোষের প্রতিকূল অবস্থায় বা কোষের ক্ষুধার্ত অবস্থায় লাইসোসোম ফেটে যায়, এই কথাটা মনে রাখলেই হবে। ওকে, ইয়েস, অক্সিজেন ফ্যাক্ট, ইয়েস। এগুলো তোমাদের ডিটেলস দরকার নেই, তোমাদের বইয়ে যেহেতু ডিটেলস নাই, এই জন্য আমি ডিটেলসে যাব না। তোমাদের বই যতটুকু আছে ততটুকু এনাফ। তোমাদের বইয়ে যা ইনফরমেশন, তুমি একটা কথা মনে রেখো, তোমার বইয়ে যতটুকু ইনফরমেশন আছে ততটুকুই তুমি মনে রাখার চেষ্টা করবে, বেশি পণ্ডিতি করতে যাবে না। ওকে, পণ্ডিতি করতে গেলে ধরা খাবা, তোমার কিন্তু রেজাল্ট খারাপ হবে। দেখা যাবে যে তুমি বেশি পণ্ডিতি করতে যায়, ডিপ পড়বে, ডিপ পড়তে যায়, এই সুইসাইডাল স্কোয়াড কাকে বলে এটাই তখন পারবে না, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে কিন্তু। বুঝছো? বেশি পণ্ডিত হওয়া যাবে না, এভারেজ বইয়ে যতটুকু আছে এনাফ। কিভাবে ঘটনা ঘটে এটা অবশ্যই ব্যাখ্যা আছে, প্রতিকূল পরিস্থিতি কাকে বলছে বা খাদ্যের অভাব হলে কেন ফাটবে, অবশ্যই ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা তো বইয়ে নাই, এই জন্য জানার দরকার নেই আমার, বইয়ে যতটুকু আছে ততটুকু জানবো। ওকে, ঠিক আছে। কোন অঙ্গাণুটির মাধ্যমে তাহলে অটোফেগি ঘটে? পরীক্ষা এইভাবে কোশ্চেন আসে, পারা যাবে আশা করি।
জ্যোতি, তাসনিম, জয়িতা, খাদিজা, অভিজিৎ, নরিন, শাহরিয়ার, আতিফ, মুসা এবং রবিউল। ওকে, লাইসোসোম যেটা আমরা অলরেডি বলেছি। এরপর আসলে মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, এবং এটা কিন্তু তোমরা যখন 9-10 ছিলে তখনও ইম্পর্টেন্ট ছিল এসএসসি পরীক্ষার জন্য, তাই না? এবং বোর্ড পরীক্ষা দেখো, এইচএসসি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এটা অনেকবার পড়েছো। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হলো, প্রথমে কিছু কথাবার্তা আছে যে মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করা হলো কলিকার, এটাকে ফিলা নামকরণ করে হলো ফ্লেমিং, বায়োপ্লাস নামকরণ অল্পেন। এগুলো একটু এমসিকিউর জন্য পড়ে নিও। মাইটোকন্ড্রিয়া এখন মেইন গঠনের ক্ষেত্রে আমরা যদি যাই, যে মেইন গঠন দেখো, এটা দুইটা লেয়ার রয়েছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে? দ্বিস্তরী বিশিষ্ট আমরা বলি, দুইটা লেয়ার। তাহলে বাইরে দুইটা এবং ভিতরে দুইটা, দ্বিস্তরী বিশিষ্ট দুইটা লেয়ার থাকে, বাইরে দুইটা, ভেতরে দুইটা। জিনিসটা এরকম, আমি যদি একটু সংক্ষেপে দেখাই তোমাদেরকে, এই যে ধরো এটা হলো বাইরের লেয়ার, মানে বাইরের স্তর, মানে বাইরের স্তরটা দ্বিস্তরী, এটা হলো বাইরের স্তর, আর এটা হলো ভেতরের স্তর। এই যে এই যে হ্যাঁ, এই জিনিসটা হলো ভেতরের স্তর। হ্যাঁ, এবং এটাও কিন্তু দুইটা স্তর, এই যে এরকম দুইটা স্তর, এই যে দুইটা স্তর। তাহলে টোটাল কয়টা স্তর হচ্ছে বলো তো? টোটাল কয়টা স্তর? টোটাল কয়টা স্তর হয়েছে? 4টা। ইয়েস। তাহলে দ্বিস্তরী বিশিষ্ট দুইটা স্তর থাকে আর কি। আচ্ছা, তাহলে এটা হলো বাইরের স্তর, ভেতর, এটা হলো ভেতরের স্তর। এবং ভেতরের স্তরটা দেখো ভাঁজ হয়ে আছে না? ভাঁজ হয়ে আছে। এই ভাঁজ হওয়া অংশটাকে বলছি আমরা ক্রিস্টি। এই যে এই অংশটা, এই যে মাথা উঁচু করে আছে, যে এই যে উঁচু উঁচু, এই যে মাথা উঁচু করা, এই অংশগুলোকে আমরা বলছি, মাথা উঁচু করা অংশগুলোকে বলছি আমরা ক্রিস্টি। ওকে, ঠিক আছে? কি বই কিনবে এগুলো পরে বলবো নি। আচ্ছা, তাহলে এই ভাঁজ হওয়া অংশগুলোর নাম হলো ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু থাকে, এগুলোকে আমরা বলি অক্সিসোম। গোল গোল কিছু বস্তু থাকে, সেগুলোকে আমরা বলছি অক্সিসোম। এছাড়া এই ক্রিস্টির গায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে কিছু অংশ রয়েছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেরকম এই ক্রিস্টির গায়ে থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ক্রিস্টির গায়ে এটিপি সিনথেজ নামে এনজাইম থাকে। এটিপি সিনথেজ, এটিপি সিনথেজ, এই যে এটা হলো এটিপি সিনথেজ। এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস সংক্ষেপে বলা হয় ইটিএস। ঠিক আছে? ওকে, তা দেখো সেই কথাগুলো লেখা আছে, ক্রিস্টি, তারপর হলো অক্সিসোম, এটিপি সিনথেজ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ডিএনএ এবং রাইবোজোম থাকে। এবং এর ভিতরে ডিএনএও থাকে এবং রাইবোজোম থাকে। মনে করো এখানে ডিএনএ থাকে, এই যে বৃত্তাকার ডিএনএ, এবং রাইবোজোম থাকে। এই হলো রাইবোজোম। তাহলে এই হলো মাইটোকন্ড্রিয়ার মোটামুটি একটা গঠন। ওকে, এবং এর যে স্তরটা আমরা বললাম, এই স্তরটা লিপোপ্রোটিন নির্মিত, লিপোপ্রোটিন নির্মিত স্তর দিয়ে তৈরি। এর স্তরটা লিপোপ্রোটিন নির্মিত স্তর দিয়ে তৈরি। সিনথেজ মানে হলো এনজাইমের নাম, এটিপি সিনথেজ, এজ। তাহলে সিনথেজ কথাটা আসে সিনথেসিস থেকে, সিনথেসিস মানে তৈরি করা। তাহলে এটিপি তৈরিতে যে এনজাইম কাজ করে, সেই এনজাইমের নাম হলো এটিপি সিনথেজ। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হলো, এগুলো কয়েক ধরনের প্রোটিন রয়েছে, এই প্রোটিনগুলো ইলেকট্রন প্রবাহ করে। এই ইলেকট্রন প্রবাহিত হলেই শক্তি তৈরি হয়। কিভাবে হয় সেগুলো আমরা পরে জানবো। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে অনেকগুলো প্রোটিনের, ধরো অনেকগুলো প্রোটিন একসাথে আছে, এই প্রোটিনগুলোর ভেতর দিয়ে ইলেকট্রন যায়, ইলেকট্রন যায়, ইলেকট্রন যায়। এই ইলেকট্রন যাওয়ার ফলে শক্তি তৈরি হয়। এই জিনিসটাকে বলছি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, ওকে, তাহলে দেখো এগুলো বোঝা গেছে, এই জিনিসগুলো। এই মাইটোকন্ড্রিয়া বোঝা গেছে কিনা একটু বলো? মাইটোকন্ড্রিয়া,
ওকে, আর এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হলো এই যে বাইরের যে অংশটা, এই যে এই ফাঁকা জায়গাটা, আমি যদি একটু অন্য কালার দিই, এই যে এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে বলছি আমরা বহিস্থ কক্ষ, বাইরের কক্ষ, বহিস্থ কক্ষ। আর ভেতরে যে ফাঁকা জায়গা, এই যে এই জায়গাগুলো, এই যে এইটা, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলছি অন্তস্থ কক্ষ, অন্তস্থ কক্ষ। এবং এই অন্তস্থ কক্ষের মধ্যে কিছু তরল পদার্থ থাকে, এগুলোকে বলছি আমরা মাতৃকা। এই তরল পদার্থগুলোর নাম হলো মাতৃকা। ওকে, অক্সিসোম কি? এই অক্সিসোমের মধ্যেই এনজাইম গুলো থাকে। এনজাইম, যে এনজাইমের কথা বললাম, সেই এনজাইম গুলো থাকে হলো এই অক্সিসোমের মধ্যেই। অনেকে মনে করে বা ধারণা করে এই যাই এটিপি সিনথেস তাহাই হলো অক্সিসোম, মানে অনেক বিজ্ঞানী মনে করে আর কি, এটিপি সিনথেস যা আর অক্সিসোম একই জিনিস, অক্সিসোম একই জিনিস। ওকে ওকে, লিপোপ্রোটিন মানে হলো লিপিড এবং প্রোটিন সমৃদ্ধ জিনিসকে বলা হয় লিপোপ্রোটিন। লিপিড এবং প্রোটিন যদি একসাথে থাকে তাকে বলছি আমরা লিপোপ্রোটিন। ঠিক আছে, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, কেমিস্ট্রির পড়া। সমসত্ব মানে হলো সমান পরিমাণে, সমান পরিমাণে যদি মিশ্রিত থাকে তাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। ওকে, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? মেইন কাজগুলো আমরা একটু দেখে নিই কি কি কাজ করে। এই যে দেখো, কার্ডিলস দিয়ে মনে রাখতে পারো, মাইটোকন্ড্রিয়া এই কাজগুলো করে থাকে, এগুলো একটু মনে রাখতে হবে। মেইন কাজ মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, এই জন্য মাইটোকন্ড্রিয়ার নাম হলো পাওয়ার হাউস। ওকে, লিপিড মানে চর্বি, লিপিড মানে চর্বি। ওকে, বুঝছো? ওকে, এরপর আসো প্লাস্টিড। প্লাস্টিডের গঠন এটা তোমরা জানো। আচ্ছা, আমরা কি একটু ব্রেকে যাব? না, আমাদের আজকে একটু সময় বেশি লাগবে, হয়তো 10 মিনিট সময় বেশি লাগতে পারে। আচ্ছা, 5 মিনিট হয়তো লাগতে পারে। আচ্ছা, আমরা ব্রেকে তাহলে না যাই, হ্যাঁ? তোমরা একটু মনোযোগ দাও, যদি টপিকটা বড়। আচ্ছা, প্লাস্টিড। প্লাস্টিড এমন একটা অঙ্গাণু, আচ্ছা কমেন্ট অফ থাকবে, আমরা ব্রেকে এখন যাব না কারণ সময় কুলাবে না। আচ্ছা, প্লাস্টিড এমন একটা অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, ঠিক আছে? এবং এই প্লাস্টিড এটাও লিপিড এবং প্রোটিন নির্মিত ঝিল্লি দিয়ে আবৃত করা থাকে। ওকে, প্লাস্টিড 3 ধরনের রয়েছে আমাদের শরীরে, একটা হলো বর্ণযুক্ত প্লাস্টিড এবং বর্ণহীন প্লাস্টিড। এই বর্ণযুক্ত প্লাস্টিড আবার কয়েক ধরনের রয়েছে, যেমন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্রোমোপ্লাস্ট হলো রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা জিনিসগুলো হলো যে এগুলো হলো অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, ক্রোমোপ্লাস্ট একটা অঙ্গাণু, এই ক্রোমোপ্লাস্টের আন্ডারে আবার রোডোপ্লাস্ট নামে অঙ্গাণু থাকে, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, এগুলো অঙ্গাণুর নাম। ওকে, আর বর্ণহীন লিউকোপ্লাস্ট এরা 3 ধরনের হয়ে থাকে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। আচ্ছা, লিউকো মানে হলো বর্ণহীন যেহেতু, আচ্ছা তাহলে যেই প্লাস্টিড বর্ণহীন সে তো খাবার তৈরি করতে পারবে না, তাই না? তাহলে খাবার তৈরি করতে না পারলে তার কাজ কি? তার কাজ হলো খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। তাহলে লিউকোপ্লাস্টের মেইন কাজ কি? লিউকোপ্লাস্টের মেইন কাজ হলো খাদ্য সঞ্চয় করে। খাদ্য বলতে আমরা 3 ধরনের খাবার বুঝি, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে যেসব লিউকোপ্লাস্ট তাদেরকে বলছি আমরা অ্যামাইলোপ্লাস্ট। যেসব প্রোটিন জাতীয় খাবার যেসব লিউকোপ্লাস্ট সঞ্চয় করে তাদেরকে বলছি আমরা অ্যালিউরোপ্লাস্ট। আর স্নেহ জাতীয় পদার্থ যারা সঞ্চয় করে তাদেরকে বলছি আমরা ইলায়োপ্লাস্ট। ওকে, আচ্ছা তাহলে দেখো সেই কথাগুলো আছে। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ বর্ণের। কেন সবুজ বর্ণের? কারণ ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে। ক্রোমোপ্লাস্ট হলো রঙিন কালার, আমরা যে উদ্ভিদে বিভিন্ন রঙিন
জিনিসগুলো দেখি, যেমন রঙিন ফুল, রঙিন শাকসবজি দেখি, সেগুলোর মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে। এবং এই ক্যারোটিন নামক বর্ণকণিকা থাকলে সেটা কমলা লাল হয়, ক দিয়ে মনে রাখতে পারো। জ্যান্থোফিল নামক বর্ণকণিকা যেখানে থাকবে সেটা হলুদ রঙের হয়। তার মানে হলুদ যে ফুলগুলো আমরা দেখি, হলুদ ফুলের মধ্যে কোন ধরনের কালার থাকে, বর্ণকণিকা থাকে, সেটা হলো জ্যান্থোফিল নামক বর্ণকণিকা। আর লিউকোপ্লাস্ট আমরা বলেছি অলরেডি বর্ণহীন, এবং এটা মূল ভূমিস্থ কাণ্ড, মানে যেগুলোতে সূর্যের আলো পৌঁছে না, সেখানে পাওয়া যায়। ফুলের পাপড়ির বিভিন্ন রকমের রং হওয়ার কারণ হলো যে এর মধ্যে অ্যান্থোসায়ানিন এবং বিটাসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে, এবং এই পদার্থগুলো কোষ রসের মধ্যে বা কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোসাইড হিসেবে থাকে। এবং পিএইচ এর যখন তারতম্য হয়, পিএইচ বাড়লে বা কমলে, হ্যাঁ, যেমন ক্ষারীয় অবস্থায় যদি হয় তখন নীল বর্ণ হয়, পিএইচ যদি ক্ষারীয় হয়, যদি পিএইচ অ্যাসিডিক হয় তখন ফুলের বর্ণটা লাল বর্ণ হয়ে যায়, আর যদি পিএইচ নিউট্রাল থাকে তখন বেগুনি বা কালচে নীল বর্ণ হয়ে যায়। লিউকোপ্লাস্টের কাজকে অলরেডি আমি বলেছি, যে এটা আমরা মনে রাখতে পারি, যে আমি ভাত খাই, আলি প্রোটিন খাই, আর ইলা মাখন খাই। এভাবে আমরা মনে রাখতে পারি যে কোনটা কি হিসেবে কাজ করে। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্টের কাজ কি, অ্যালিডোপ্লাস্টের কাজ কি, এবং ইলিওপ্লাস্টের কাজ কি। একটা ক্লোরোপ্লাস্টের গঠন, এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। এটাকে কোষের রান্নাঘর বলা হয় কেন? কারণ আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের ভেতরেই সূর্যের আলো পতিত হয়, এবং সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই খাবার তৈরি যেটা করে সেটা হলো শর্করা জাতীয় খাবার। তাহলে যেহেতু খাবার দাবার তৈরি হচ্ছে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের ভিতরে, এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, এটা পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এছাড়া শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কেন? একই উত্তর, শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। সূর্যের আলো যখন পতিত হয় তখন সূর্যের আলো পতিত হলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংগঠিত হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হয়ে থাকে, এক একটা এক এক রকম। কিভাবে তোমরা এটা মনে রাখতে পারো, এগুলো এমসিকিউ আকারে আসে, এখানে ছন্দ দেওয়া আছে, এগুলো একটু মনে রেখো। এখন আসলে আমরা একটা ক্লোরোপ্লাস্টের গঠন দেখব। ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে কি কি অংশ রয়েছে দেখো। একটা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী বিশিষ্ট একটা ঝিল্লি দিয়ে আবৃত। দেখো এই ঝিল্লিটা দ্বিস্তরী বিশিষ্ট। ওকে, দেন এই ক্লোরোপ্লাস্টের ভিতরে থালার মতো কিছু জিনিস থাকে, থালা, এই দেখো থালা, তাই না, প্লেটের মতো কিছু জিনিস। এই থালার মতো জিনিসটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। ওকে, এরকম অনেকগুলো থাইলাকয়েড একটার উপরে আরেকটা বসে, এই যে একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, হ্যাঁ, এরকম প্রায় 10 থেকে 100টা থাইলাকয়েড একটা আরেকটার উপর বসে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় গ্রানাম। এক বচনে বলা হয় গ্রানাম, বহু বচনে বলা হয় গ্রানা। তাহলে একসাথে অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে তৈরি করা হলো গ্রানাম। ওকে, তোমাদের কাছে আমার কোশ্চেন দেখো, যে এটা একটা গ্রানাম আমি বলতে পারি, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, গ্রানাম গ্রানাম গ্রানাম, তাই না, এগুলো সবগুলো গ্রানাম। তাহলে গ্রানাম কি দিয়ে তৈরি? অনেকগুলো থাইলাকয়েড দিয়ে তৈরি। এবং এই গ্রানাম গুলো দেখো, অনেকগুলো গ্রানাম মিলে যুক্ত হয়ে আছে, এবং এরা একটা নলের মাধ্যমে যুক্ত থাকে। দেখো একটা নালিকার মাধ্যমে যুক্ত আছে, একটা নালিকার মাধ্যমে যুক্ত আছে। এই নালিকাটাকে বলছি আমরা স্ট্রোমা ল্যামিলি। এই নালিকাটার নাম হলো স্ট্রোমা ল্যামিলি, ল্যামেলি। আর এর ভেতরে যে তরল জাতীয় পদার্থ থাকে, এর ভেতরে যে তরল জাতীয় পদার্থ থাকে, এই তরল পদার্থগুলোকে আমরা বলছি স্ট্রোমা, স্ট্রোমা। এছাড়া এর ভেতরে ডিএনএ থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে পেঁচানো পেঁচানো, এই জিনিসটা হলো ডিএনএ। এর ভেতরে ডিএনএ থাকে এবং রাইবোজোমও থাকে। ওকে, এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো একটা থাইলাকয়েডের ভেতরে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখতে চাই থাইলাকয়েডের ভেতরে কি থাকে, এই যে একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডটাকে আমরা দেখছি, দেখো এই যে এই হলো সেই থাইলাকয়েড। কি কি থাকে দেখো, এখানে ফটোসিনথেটিক ইউনিট থাকে কিছু, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলোকে বলছি আমরা ফটোসিনথেটিক ইউনিট। এছাড়া থাকে কি এটিপি সিনথেজ নামক এনজাইম থাকে, এটিপি সিনথেজ নামক এনজাইম। মনে করো এই জিনিসটা হলো এটিপি সিনথেজ নামক এনজাইম। এই জিনিসগুলো কোথায় থাকে? এই থাইলাকয়েডের মধ্যেই কিন্তু থাকে, হ্যাঁ, এই যে এটিপি সিনথেজ, তারপর হলো ফটোসিনথেটিক ইউনিট, মনে করো এই জিনিসটা হলো ফটোসিনথেটিক ইউনিট। ওকে, তাহলে এগুলো সব কিন্তু থাইলাকয়েডের ভেতরেই থাকে। তাহলে এটিপি সিনথেজ যেহেতু থাকে, তাহলে আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্টের একটা কাজ হলো শক্তি তৈরি করা, এটা আমরা বলতে পারি। আরেকটা হলো যেহেতু ফটোসিনথেটিক ইউনিট থাকে বা ফটোসিস্টেম থাকে, তো এই ফটোসিস্টেমের কাজ হলো সূর্যের আলো যখন পড়ে পাতার উপরে, তখন সূর্যের আলো এই পাতার মধ্যে পড়লে এই ফটোসিস্টেমের মধ্যে পড়ে, এই ফটোসিস্টেমের মধ্যে পড়লে তখনই খাবারটা তৈরি হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবারটা তৈরি হয়ে থাকে। তাহলে দেখো যে গঠনগুলো আমরা অলরেডি বলেছি,
এখানে ওই কথাগুলোই লেখা আছে। ওকে, এই যে ফটোসিনথেটিক ইউনিট, তারপর এটিপি সিনথেস, দেখো জিনিসগুলো, এই গোলাকার বস্তু এটিপি তৈরি সকল এনজাইম থাকে। তারপরে যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো একসাথে, এগুলোকে বলছি আমরা ফটোসিস্টেম। ওকে, আচ্ছা, এছাড়া ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, এখানে দেখো ওই কথাগুলো লেখা আছে, ডিএনএ এবং রাইবোজোম থাকে। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি অলরেডি বলেছি, শক্তি, সৌরশক্তি রূপান্তরিত জৈবিক শক্তিতে রূপান্তরিত করা, কার্বন ডাই অক্সাইডে যুক্ত করা, ফটো রেসপিরেশন করা, সাইটোপ্লাজম ইনহেরিটেন্স, নিজস্ব বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। মেইন কাজ হলো এটা শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে, এটা হলো মেইন কাজ। ঠিক আছে, তাহলে প্রোটন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, এগুলো আশা করি এখন পারবো আমরা। অ্যালিউরোপ্লাস্ট, এগুলো হবে আনসার। এরপর আসো সেন্ট্রিওল। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওল অনেকগুলো প্রোটিন নির্মিত সুতার মতো জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে যেমন এই জিনিসটা হলো একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওলের সংখ্যা থাকে 2টা। এই সেন্ট্রিওল গুলো তরল পদার্থের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এই তরল পদার্থগুলোকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল এবং তরল পদার্থকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রোসোম কি? সেন্ট্রোসোম হলো সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার একসাথে বলছি আমরা সেটাকে সেন্ট্রোসোম। ওকে, এবং এটা বেন্ডেন আবিষ্কার করে, বোবেরির নামকরণ করে। একটা সেন্ট্রিওলের ভৌত গঠন কি সেই জিনিসটা আমরা একটু দেখি, খুব ভালো করে কথাটা লক্ষ্য করো। সেন্ট্রিওল ত্রয়ী নালিকা দিয়ে তৈরি, অনুনালিকা দিয়ে তৈরি। নামটা লক্ষ্য করো, অনুনালিকা। অনুনালিকার নাম হলো ত্রয়ী অনুনালিকা। খুব ভালো করে লক্ষ্য করো, ত্রয়ী অনুনালিকা নাম্বার 1, ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে 3, ত্রয়ী মানে 3। তার মানে অনুনালিকাগুলো তিনটা করে অবস্থান করে, তাদেরকে আমরা বলছি ত্রয়ী অনুনালিকা। যেমন আমি তোমাকে বলি 1টা 2টা 3টা, এই যে নল, 2টা 3টা, 3টা নল। হ্যাঁ, 2 3, 3টা নল, 1 2 3, 3টা নল। ওকে, এটা একটা ত্রয়ী অনুনালিকা, এটা একটা ত্রয়ী অনুনালিকা, এটা একটা ত্রয়ী অনুনালিকা। কথা কি বুঝছো? এটা একটা অনুনালিকা না, এটা একটা অনুনালিকা না। আমি যদি বলি এখানে একটা অনুনালিকা দেখাও তো, এটা এই যে এটা হলো একটা অনুনালিকা। তাহলে এখানে কয়টা অনুনালিকা আছে? এখানে 3টা অনুনালিকা আছে। এই 3টা অনুনালিকাকে একসাথে বলা হয় ত্রয়ী অনুনালিকা। আচ্ছা, আমি যদি এখন বলি এখানে কয়টি ত্রয়ী অনুনালিকা আছে, সবাই একটু আমাকে কমেন্টে জানাও তো, এখানে কয়টি ত্রয়ী অনুনালিকা আছে? কয়টি? 3টি। ভেরি গুড, 3টি। তাহলে আমি যদি বলি এখানে কয়টি অনুনালিকা আছে? এখানে কয়টি অনুনালিকা আছে? 9টি, তাই না? ওকে, তাহলে সেন্ট্রিওল তৈরি হয় এরকম 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে। তাহলে এখানে আমার 3টা ত্রয়ী অনুনালিকা, তারপর ধরো এটা 4টা ত্রয়ী অনুনালিকা, 5টা ত্রয়ী অনুনালিকা, 6টা ত্রয়ী, এভাবে করে 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি। তাহলে আমাকে বলো তো সেন্ট্রিওল টোটাল কয়টি অনুনালিকা দিয়ে তৈরি? সেন্ট্রিওল টোটাল কয়টি অনুনালিকা দিয়ে তৈরি? তাহলে 9 গুণন 3, টোটাল 27টি। তাহলে টোটাল 27টি অনুনালিকা দিয়ে সেন্ট্রিওল তৈরি। ওকে, এখন এই যে একটা ত্রয়ী অনুনালিকা আমি বলছি, মনে করো এই যে এটা একটা ত্রয়ী এটা একটা অনুনালিকা, সরি, মনে করো এটা একটা অনুনালিকা। এই যে মনে করো এটা একটা অনুনালিকা, ঠিক আছে? আমি এখানে দেখাই, এই যে এটা একটা অনুনালিকা, একটা অনুনালিকা, ত্রয়ী না, শুধু একটা। মনে রাখবা প্রত্যেকটা অনুনালিকা আবার 3টা উপনালিকা দিয়ে তৈরি। কত প্যাচ? তাহলে এটা একটা উপনালিকা, এটা একটা উপনালিকা,
এটা একটা উপনালিকা। উপনালিকা। এটা হলো অনুনালিকা। তাহলে প্রতিটি ত্রয়ী মানে তিন, তিন একসাথে থাকে, তিনজন একসাথে থাকলে তাকে বলা হয় ত্রয়ী। তাহলে দেখো, তাহলে প্রতিটি অনুনালিকা কয়টি উপনালিকা দিয়ে তৈরি? তিনটা। তাহলে বলো তো একটা সেন্ট্রিওল টোটাল কয়টা উপনালিকা দিয়ে তৈরি হবে? গুণ করে দাও, 27 গুণন 3, তাই না? ওকে, ভেরি গুড। 81টি, 81টি উপনালিকা। এই উপনালিকাগুলোকে এবিসি দিয়ে আমরা চিহ্নিত করেছি, যে এ বি সি। ওকে, এবং এই অনুনালিকাগুলো পরস্পর পরস্পরের সাথে লিঙ্কার বা যোজক দিয়ে যুক্ত থেকে এই কথাগুলো এখন তোমরা পারবে। যে প্রাচীর বা সিলিন্ডার ত্রয় অনুনালিকা বা ট্রিপলেট দিয়ে তৈরি এবং এদের মাঝখানে মাঝখানে লিঙ্কার বা যোজক থাকে। ওকে, সেন্ট্রিওলের ভেতরে কিছু থাকে না। ওকে, তাহলে সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে না, এগুলো এখন এমসিকিউর জন্য এগুলো মনে রেখো। আর কাজ মাকুতন্ত্র তৈরি করা, কোষ বিভাজনে সাহায্য করা, সিলিয়া ফ্লাজেলা তৈরি করা, এই জিনিসগুলো হলো কাজ, এগুলো 9, 10 এর পড়া। লিঙ্কার বা যোজক হলো এই যে অনুনালিকাগুলো যে পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকবে, এই যুক্ত থাকে হলো লিঙ্কার বা যোজক দিয়ে। এই যে মনে করো এখানে যে অনুনালিকাগুলো আমি দেখিয়েছি, এই যে এখানে যে অনুনালিকা, এরা পরস্পরের সাথে কি দিয়ে যুক্ত থাকবে? এর মাঝখানে একটা অংশ থাকে, তাকে বলা হয় লিঙ্কার বা যোজক। এই জিনিসটাকে বলছি আমরা লিঙ্কার বা যোজক, যে মাঝখানে কানেকশন, যারা কানেকশন করে। ওকে, ফ্লাজেলা এই জিনিসগুলো হলো চলনাঙ্গ। ফ্লাজেলা শুক্রাণু যে চলাচল করে, হ্যাঁ, ফ্লাজেলার মাধ্যমে চলাচল করে, লেজের মতো অংশ। ঠিক আছে, সিলিয়া হলো চুলের মতো অংশ। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো এইভাবে আসে, এগুলো পারবে আশা করি। এরপর আসো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল জিনিসটা কি? কঙ্কাল যেমন আমাদের শরীরের গঠন নিয়ন্ত্রণ করে, এরকম কোষের মধ্যেও কিছু অংশ রয়েছে যেগুলো কোষকে চ্যাপ্টা হতে দেয় না, কোষকে চ্যাপ্টা হতে দেয় না। ঠিক আছে, কোষকে চ্যাপ্টা হতে দেয় না। তাহলে যে জিনিসগুলো চ্যাপ্টা হতে দেয় না সেগুলোকে বলছি আমরা কোষীয় কঙ্কাল। এরকম তিনটা অংশ রয়েছে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটে অংশকে আমরা একসাথে বলছি কোষীয় কঙ্কাল। মাইক্রোটিউবিউল, টিউব মানে হলো নলের মতো, টিউব মানে হলো নল, আমরা যেটাকে টিউবলাইট বলি, তার মানে নল। মাইক্রোটিউবিউল তাহলে টিউব, নলের মতো। মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট মানে হলো সুতা, তাহলে সুতার মতো। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে হলো সুতার চেয়ে একটু বড় আর নলের চেয়ে একটু ছোট, মানে দুইটার মাঝামাঝি জিনিস, এটাকে বলছি আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা অংশ দিয়ে তৈরি হলো কোষীয় কঙ্কাল। ওকে, ওকে, তাহলে দেখো এই অংশগুলো এখানে লেখা আছে, এগুলো একটু মনে রাখবা। হয়তো আর পারঅক্সিজম, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো আর অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং পড়লে হবে। এক আবরণ বিশিষ্ট, এটা মেনলি হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে। মনে রাখবে যে হাইড্রোজেন পারঅক্সাইড এই জিনিসটা হলো বিষাক্ত পদার্থ, বিষাক্ত। তাহলে এই বিষাক্ত পদার্থটা শরীরে তৈরি হলে এই পারঅক্সিজম এর মধ্যে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমটা ভেঙে এটাকে পানি এবং অক্সিজেনে পরিণত করে। এই আর আরেকটা অংশ রয়েছে, সেটা হলো গ্লাইঅক্সিসম। এটা মূলত থাকে হলো উদ্ভিদ কোষে, গ্লাইঅক্সিসম, এবং এটা উদ্ভিদের যেসব জায়গায় তেল থাকে এই জাতীয় জায়গাগুলোতে বেশি থাকে গ্লাইঅক্সিসম, যেমন বীজের মধ্যে বেশি থাকে। এই আর কোষ গহ্বরে, যে এটা উদ্ভিদ কোষে একটা অনন্য বৈশিষ্ট্য, এই কোষ গহ্বরের বাইরে যে আবরণ থাকে তাকে বলছি আমরা টনোপ্লাস্ট। টনোপ্লাস্টটা হলো বাইরের আবরণ, কোষ গহ্বরের বাইরের আবরণ। আর কোষ গহ্বরের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে সেগুলোকে বলছি আমরা কোষরস। এই তাহলে এগুলো পরীক্ষায় আসে কোশ্চেন, এই আর কি। তো এগুলো হলো তোমাদের কোশ্চেন পরীক্ষার জন্য। তাহলে তোমাদের জন্য এই দুইটা হলো হোমওয়ার্ক থাকবে, দুইটা হোমওয়ার্ক থাকবে। এই দুইটা হোমওয়ার্ক করে তোমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে এই দুটা হোমওয়ার্ক করে তোমরা আপলোড দিয়ে দিও। ঠিক আছে, আজকে যে টপিকসে যদি অনেকগুলো ইনফরমেশন ছিল এবং অনেকগুলো অঙ্গাণু ছিল, এগুলো জাস্ট একটু
পড়ে নিও আর কি। হ্যাঁ, আর যদি কোনো কোশ্চেন থাকলে তোমরা নেক্সট ক্লাসে কোশ্চেন গুলো করো অথবা এই গ্রুপের মধ্যে কোশ্চেনটা করো। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।